এই অধ্যায়টা দুইটা স্টাইলে ভাগ করা। একটা হচ্ছে আমাদের জীবন নিয়ে, কি নিয়ে বলো? আমাদের জীবন, কিভাবে আমরা জন্ম হইলাম, কিভাবে আমরা ছেলে হইলাম, মেয়ে হইলাম, হ্যাঁ, কেন ছেলেদের মেয়েদেরকে ভালো লাগে, কেন মেয়েদের ছেলেদেরকে ভালো লাগে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে ক্লাসে পড়াশোনা হবে। ঠিক আছে, এগুলো বিজ্ঞানেরই বিষয়। আর কিভাবে ছেলে সন্তান হয়, কিভাবে মেয়ে সন্তান হয়, এগুলো নিয়ে আমরা পড়বো। আর আরেকটা ব্যাপার পড়বো, সেটা হচ্ছে কিভাবে এই পৃথিবীর জন্ম হইলো। নবজীবন কি শুধু তোমারই হয়েছে না পৃথিবীরও হয়েছে? পৃথিবীতে গাছপালা জন্ম হয়েছে, কত কিছু নতুন জন্ম হয়েছে না? তার মানে নবজীবনের সূচনা বলতে শুধু তুমি না। কিভাবে গাছপালা তৈরি হলো, কিভাবে ছোট ছোট প্রাণী তৈরি হলো, কিভাবে ব্যাকটেরিয়া তৈরি হলো, কিভাবে সাগর তৈরি হলো, কিভাবে পাহাড় তৈরি হলো, ওগুলো সবই কিসের আলোচনার মধ্যে পড়বে? নবজীবনের সূচনা। তাহলে আগে আমরা ওদেরকে নিয়ে পড়ে নিই, আমাদেরকে নিয়ে লাস্টে পড়ি। তাহলে শুরুতে একটা চিত্র আঁকবো, একটু ভালো করে দেখবা। তাহলে শুরুতে আমরা শিখবো যে পৃথিবীর জন্ম কিভাবে হয়েছিল, পৃথিবীর জন্ম কিভাবে হয়েছিল। দেখো, এটা ধরে নাও একটা পৃথিবী। ওকে, ক্লাসটা বেশি বড় না, 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে খেলে বসে থাকো। আজ থেকে কয় কোটি বছর আগে? 450 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে কোনো গাছপালা, তারপরে কোনো জীবজন্তু, এগুলো কিছু ছিল না, বুঝছো? আমাদের 450 কোটি বছর আগে আমাদের পুরো পৃথিবীটা ছিল একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড। কি ছিল বলো? তখন এরকম মাটি ছিল না, পাহাড় ছিল না, পাথর ছিল না, কিছু ছিল না। জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল। জ্বলন্ত মানে উত্তপ্ত, গরম, বুঝছো? তাহলে আমাদের 450 কোটি বছর আগে পৃথিবীটা কেমন ছিল? জ্বলন্ত গ্যাস পিণ্ড। আচ্ছা, একটু বুঝে নাও, পরে চিত্র আঁকাবা, টাইম দিব। তাহলে জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল কত বছর আগে? তখন এরকম সাগর ছিল, তারপর এরকম গাছপালা ছিল, আমরা ছিলাম। আমরা তো অনেক পরের কথা। তাহলে টাকা ওই দিকে মনোযোগ দাও। তারপরে এইভাবে একটা চায়ের কাপকে রেখে দিলে কিছুক্ষণ পর তুমি দেখবা কি হচ্ছে, তাপ আস্তে আস্তে চলে যাচ্ছে, উড়ে উড়ে যাবে না বাষ্প? তারপরে কিছুক্ষণ পর 10 মিনিট 5 মিনিট পর চায়ের কাপ কি আগের মতো গরম থাকবে না ঠান্ডা হবে? অর্থাৎ পৃথিবী তার এইভাবে পৃথিবীর জন্ম হওয়া শুরু করে, পৃথিবীর জন্ম হওয়া শুরু করে। তারপর পৃথিবী ধীরে ধীরে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। কি হতে থাকে? ঠান্ডা হতে থাকে। ঠান্ডা কেমনে হবে গো? তাপ শোষণ করলে না বিকিরণ করলে? ওর ভিতরে তাপ ছিল না শুরুতে, এখন তাপ সে ছেড়ে দিবে। উত্তপ্ত মানে বেশি তাপ আছে, তাপ এখন কি করে দিবে বলো? তাপ ছেড়ে দিলে সে ধীরে ধীরে কি হবে? গরম হবে না ঠান্ডা হবে? ঠান্ডা হবে না? তো আমার শরীরে তাপ থাকলে আমি ছেড়ে দিলে তো ঠান্ডা হবো। ব্যাপারটা হচ্ছে, তাহলে শুরুতে অনেক তাপ ছিল, উত্তপ্ত বলছি না, জ্বলন্ত, অনেক গরম ছিল। আস্তে আস্তে তাপ সে ছেড়ে দিচ্ছে, তাহলে তাপের কি করতেছে? বিকিরণ। তাপের কি হবে বলো? তাহলে তাপের বিকিরণ হবে, আস্তে আস্তে তাপ ছেড়ে দিবে, তাপের বিকিরণ। আচ্ছা, তাপের বিকিরণ হলে এই পৃথিবী এখন ঠান্ডা হয়ে যাবে না এখন? আচ্ছা, এটা অনেক দিন পেরিয়ে যায়, তাও এটা হলো 260 কোটি বছর আগের কাহিনী। কয় কোটি বলো? মানে অনেক সময় পার হয়ে গেছে, তাহলে কয়েক কোটি বছর পার হয়ে গেছে। দেখছো, কয়েক কোটি বছর পার হয়ে গেছে, তো প্রায় 200 বছর পার হয়ে গেছে। তাহলে 260 কোটি বছর পর পৃথিবীটা একটু ধীরে ধীরে কি হয়? ঠান্ডা হয়। এবং তখন পৃথিবীতে বায়ুমণ্ডল তৈরি হয়। কি তৈরি হয় বলো? বায়ুমণ্ডল তৈরি হয়। বায়ুমণ্ডল, তাহলে শুরুতে কি ছিল না? বায়ুমণ্ডল। এখন আমাদের বায়ুমণ্ডল আছে না? বায়ুমণ্ডলে অনেক ধরনের গ্যাস আছে না? তো পৃথিবী ঠান্ডা হওয়ার পর পৃথিবীতে কি তৈরি হয়? বায়ুমণ্ডল। তাহলে শুরুতে বায়ুমণ্ডল ছিল না, তারপরে ঠান্ডা হওয়ার পর কি তৈরি হয়? বায়ুমণ্ডল। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধরো এটা পৃথিবী, এটা ভিতরেরটা পৃথিবী, আর আশেপাশে দেখলে কি সব? বায়ুমণ্ডল। তাহলে অনেক বছর পরে কার জন্ম হইলো বলো? বায়ুমণ্ডল তৈরি হলো। তবে মজার ব্যাপারটা হচ্ছে, তখনকার বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস ছিল, বিভিন্ন গ্যাস ছিল, কিন্তু অক্সিজেন ছিল না। কি ছিল না? আচ্ছা, তাহলে যে বায়ুমণ্ডলে অক্সিজেন নাই, ওই বায়ুমণ্ডলে তুমি বাঁচতে পারবা? তাই তখনও কোনো পৃথিবীতে প্রাণের জন্ম হয় নাই। কিসের জন্ম হয় নাই? প্রাণ মানে বুঝাচ্ছি আমি, তুমি, গাছপালা, এগুলো প্রাণ আছে না? মাছ, তারপরে হচ্ছে ছোট ছোট জীবজন্তু, এগুলোর কারোরই জন্ম হয় নাই।
কেবল তখন পৃথিবী আস্তে আস্তে তৈরি হচ্ছে। তাহলে দেখো, তখন বায়ুমণ্ডল ছিল 260 কোটি বছর আগে, কিন্তু কি ছিল না? ওই বায়ুমণ্ডলে কি ছিল না? বাকি অন্য সকল গ্যাস ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল, তারপরে নাইট্রোজেন ছিল, জলীয় বাষ্প ছিল। বুঝছো? তাহলে তখনকার বায়ুমণ্ডলে কারা কারা ছিল? N2 মানে কি? তারপরে CO2 মানে কি? তারপরে হচ্ছে যেমন হচ্ছে মিথেন, নাম কি বলো? CH4। তারপরে হচ্ছে এরকম আরো সালফার, এরকম অনেক গ্যাস ছিল আগে। S মানে কি বলো? এরকম আরো অনেক গ্যাস ছিল, কিন্তু কে ছিল না? এটা মনে রাখো। তাহলে কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস ছিল না? তারপরে আরো অনেক যুগ পার হয়ে যায়, তারপরে ধীরে ধীরে বায়ুমণ্ডলে কে আসতে থাকে? অক্সিজেন আসতে থাকে। তারপরে তাহলে বলো তো, বায়ুমণ্ডলে যখন অক্সিজেন আসবে, সেই বায়ুমণ্ডলে তখন মানুষ বসবাস করতে পারবে, গাছপালা বড় হতে পারবে। বুঝো না আমার কথা? তারপরে আল্লাহ তাআলা পৃথিবীতে কি জন্মগ্রহণ করাইলেন? মানুষের কথা পরে ডাইনোসরের যুগ শুনছো? তাহলে পৃথিবীটা আস্তে আস্তে তৈরি হইলো, বায়ুমণ্ডল তৈরি হইলো। বায়ুমণ্ডলের শুরুতেই কি ছিল? অক্সিজেন ছিল। তারও অনেক পরে সেই বায়ুমণ্ডল আস্তে আস্তে পরিপূর্ণ হইলো, মানে কে আসলো? অক্সিজেন আসার পরে সেই সেই পৃথিবীতে আল্লাহ তাআলা ছোট ছোট জীব দিলেন, ছোট ছোট জীবজন্তু দিলেন। তো মজার ব্যাপারটা হচ্ছে, এই পৃথিবীতে কোথাও কিন্তু তখন সাগর ছিল না। কি ছিল না? তো তারপর এই যে অনেক প্রচুর বৃষ্টিপাত হয়, পৃথিবী জন্মের পরে বায়ুমণ্ডল তৈরি হয় সবার আগে, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়, মেঘ তৈরি হয়। কি তৈরি হয় বলো? কেননা বায়ুমণ্ডলে তখন ছিল বাষ্প। কি ছিল বলো? এটাও এক ধরনের গ্যাসীয় জিনিস। কি জিনিস? গ্যাসীয়। তাই বলো, বায়ুমণ্ডলে তখন কি কি গ্যাস ছিল? নাম বলো। সালফার, আর লাস্টেরটা কি? বাষ্প। বাষ্প মানে পানি। বুঝছো? পানিটাই আকারে গ্যাস আকারে চলে যায়। তো এত বছর আগে তখন বাষ্প ছিল, এই বাষ্পর কারণে মেঘ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বলো? আর এই মেঘ হওয়ার কারণে পৃথিবীতে তখন কোটি কোটি বছর আগে কি হয়েছে? বৃষ্টিপাত। আর বৃষ্টিপাত হয়ে কি কার জন্ম হয়েছে? সাগরের। বৃষ্টিপাত হয়ে কার জন্ম হয়েছে? সাগর বা সমুদ্রের জন্ম হয়েছে। ঠিক আছে? এই কথাটুকু বুঝলা তাহলে সবাই? তাহলে পৃথিবীতে বৃষ্টিপাত হয়েছে কার কারণে? বাষ্পের কারণে মেঘ তৈরি হয়েছে, সেখান থেকে কি হয়েছে? বৃষ্টিপাত। আর এভাবেই পৃথিবীতে ধীরে ধীরে কি জন্ম হয়েছিল? সাগর বা সমুদ্র। এক একটা সাগর বা সমুদ্রের জন্ম হয়েছিল। ক্লিয়ার আমার কথা? এইটুকু সবাই বুঝতে পারছো কি বুঝাইলাম? হ্যাঁ, সবাই এইটুকু তুলে নাও বা আঁকায় নাও, যে যা পারো। কয়েকটা গুরুত্বপূর্ণ পড়া বলি এখান থেকে। পৃথিবীতে শুরুতে কোন গ্যাস ছিল না? ছিল না। বাকি অন্যান্য গ্যাস ছিল। আচ্ছা, বৃষ্টিপাত কেন হলো? কার কারণে? বাষ্পের কারণে। গুড। এইভাবে এমসিকিউ আসবে। আচ্ছা, বেশি বৃষ্টিপাতের কারণে পৃথিবীতে কার জন্ম হলো? সমুদ্রের জন্ম হলো। গুড। তারপরে শুরুতে পৃথিবী কেমন ছিল? কেমন গ্যাসীয়? জ্বলন্ত গ্যাস বা উত্তপ্ত গ্যাস। কি গ্যাস? এই সাল তাল এগুলো না পড়লেও চলবে। তবে 450 কোটি বছর আগে পৃথিবী জন্ম হওয়া শুরু করে। তারপরে ঠান্ডা হয় কত বছর পরে? 260 কোটি বছর পর। আর মাঝখানে কি করে সে? তাপের বিকিরণ করে। বিকিরণ করা মানে ছেড়ে দেওয়া। কি দেওয়া? আচ্ছা, এইটুকু যদি হয়ে যায়, তারপর আমরা পরের টপিকে যাব। তাহলে এভাবে পৃথিবীতে কার জন্ম হলো? সাগরের। কার জন্ম হলো? সাগর বা সমুদ্র। সাগর বা কি? তো ব্যাপারটা হচ্ছে, পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রথম জীবনের বিকাশ ঘটায় সমুদ্রে। প্রথম জীবনের বিকাশ তাহলে কোথায় ঘটছিল? মাটিতে না, কোথায়? সমুদ্রে। আর আল্লাহ তাআলা তখন এত বড় বড় জিনিস বানাইছিলেন না, হাতি ঘোড়া এগুলা বানাইছিলেন না। তখন বানাইছিলেন ছোট ছোট অণুজীব। কি বানাইছিলেন? তাহলে বলো, পৃথিবীতে প্রাণের বিকাশ যে ঘটছিল সেটা কোথায় ঘটছিল? মাটিতে না সমুদ্রে? সমুদ্রে। আর তখন কাদের জন্ম হয়েছিল? বড় বড় প্রাণী না এককোষী? ছোট ছোট অণুজীবের জন্ম হয়েছিল পৃথিবীতে সবার আগে। তখন আমরাও ছিলাম না, গাছপালা ছিল না, তারপরে হাতি ঘোড়া এগুলা কিচ্ছু ছিল না। বুঝছো?
তখন কি ছিল? এককোষী অণুজীব। এককোষী কি ছিল? অণুজীব। আচ্ছা, এটা লিখবো আমি। তো সমুদ্রে কার বিকাশ ঘটলো? প্রাণের। গুড। পরের এমসিকিউ লেখো। প্রথম প্রাণের বিকাশ ঘটে সমুদ্রে। প্রথম প্রাণের বিকাশ কোথায় ঘটে? এবং যে প্রাণীগুলো জন্মগ্রহণ করছিল, এই শোনো, যে প্রাণীগুলো তৈরি হয়েছিল কোটি কোটি বছর আগে, তারা শুরুতে কয় কোষী ছিল? গুড, ভালো বুঝতেছো। দেখো তারা ছিল ব্যাকটেরিয়া, ভাইরাস। তারা কারা ছিল বলো? তোমরা অ্যামিবার নাম শুনছো? অ্যামিবা, ওটাও কিন্তু একটা এককোষী প্রাণী। কয় কোষী প্রাণী? তাহলে পৃথিবীতে কাদের জন্ম আগে হইলো? অণুজীবের। এক কথায় কাদের জন্ম হয়েছে? অণুজীব। তো তাদের ভিতরে আমরা মনে রাখবো ব্যাকটেরিয়ার কার কথা? ভাইরাসের কথা। এবার শোনো, এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের নিয়ে একটু দু একটা কথা বলবো এবার। ভাইরাস এমন একটা জিনিস, যখন তোমার শরীরের বাইরে থাকবে তখন সে থাকবে মরার মতো। কার মতো? মৃত। আর তোমার দেহে ঢুকলে জীবন্ত। তাহলে ভাইরাস একটা আজীব জিনিস না? ম্যাজিকের মতো, যে তখন তোমার শরীরে ঢুকলে কি হয়ে যায় আর বাইরে থাকলে কি হয়ে যায়? মৃত। তাহলে বিজ্ঞানীরাই মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়, তাহলে এটা কেমন জিনিস? এটা জীব না জড়? জীব না জড়? বাইরে থাকলে কেমন থাকে? মৃত। আর ভেতরে ঢুকলে কি হয়? জীবন্ত। তাহলে বিজ্ঞানীরাই মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে এটা কি জীবিত নাকি মৃত, জীবিত নাকি মৃত। তাহলে আমরা ভাইরাস কিনে প্রথম কথা লিখবো, ভাইরাস হচ্ছে, লেখো, ভাইরাস হচ্ছে জীবিত এবং মৃতর মাঝামাঝি। ভাইরাস কি বলো? জীবিত এবং মৃতর কি মাঝামাঝি। তোমার দেহের ভেতরে ঢুকলে কি হয়ে যাবে? সে ভাইরাস তোমার দেহে ঢুকলে সে কি হবে? আর বাইরে বের হলে মৃত। তাই ভাইরাসকে বলা হয় জীবিত এবং মৃতর মাঝামাঝি। জীবিত এবং মৃতর কি? আর সকল প্রাণী জীবেরই সাধারণত কোষ আছে। কি আছে? কিন্তু ভাইরাসের সুগঠিত কোনো কি নেই? কোষ নেই। তাই ভাইরাসকে বলা হয় অকোষীয়। লেখো পরের এমসিকিউ। ভাইরাস হলো অকোষীয়। ভাইরাস কি বলো? মানে ভাইরাসের কোনো কোষ নাই। আরেকটা কথা মনে রাখবা, ভাইরাস নিয়ে আরেকটা কথা মনে রাখবা, ভাইরাস তাহলে অকোষীয়। এরা হলো জীবন এবং জড়র কি? করোনা কি? এইচআইভি কি? তাহলে দুই একটা ভাইরাসের নাম তো জানো, তাই না? আচ্ছা, এবার শোনো, আর দ্বিতীয় লেকচারে পড়াইছিলাম না অনেক ভাইরাসের নাম, ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ শিখাইছি না এগুলা? আচ্ছা, এখান থেকে প্রশ্ন থাকে। এবার শোনো, তো এই ভাইরাস হলো অকোষীয়, যার কোনো কোষ নাই, এবং এরা হলো জীবন এবং জড় পদার্থের কি? মাঝামাঝি। আরেকটা কথা লিখবা, এরা হলো তৈরি হয় নিউক্লিয় প্রোটিন দিয়ে। লেখো, এরা তৈরি হয় নিউক্লিয় প্রোটিন দিয়ে। নিউক্লিয় প্রোটিন। এরা কি দিয়ে তৈরি হয় বলো? ভাইরাস কি দিয়ে তৈরি হলো? এখানে প্রোটিন মানে আমিষ, ঠিক আছে? আর নিউক্লিয় মানে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিয় মানে কি বলো? তাহলে কয়টা জিনিস দিয়ে তৈরি হয়? মূলত দুইটা। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আরেকটা কি? প্রোটিন। এই দুটো জিনিস দিয়ে কারা তৈরি হয়? ভাইরাস। তাই সংক্ষেপে আমরা বলি নিউক্লিয় প্রোটিন। বুঝতে পারছো সবাই? তাহলে ভাইরাস কি দিয়ে তৈরি হয় বলো? নিউক্লিক অ্যাসিড এবং দুইটাকে একসাথে কি বলা হয়? ক্লিয়ার? প্রোটিন মানে কি?
আর নিউক্লিক অ্যাসিড মানে কি? না, নিউক্লিয় মানে কি? নিউক্লিক অ্যাসিড। আবার নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিয়, তাই না ব্যাপারটা? কিন্তু এর আসল মানে হলো ডিএনএ আর এনএ, শুনছো না? ওগুলা আমরা 11 নাম্বার লেকচারে শিখবো, ওইদিকে আর যাবো না। তাহলে নিউক্লিক অ্যাসিড বলতে ওখানে মূলত আমরা ডিএনএ আর এনএ নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিড আর কাকে দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে, ঠিক আছে? আর নিউক্লিক অ্যাসিড মানে ওখানে কার কথা আসবে? ডিএনএ, এবং কার কথা আসবে? আরএনএ। এই শব্দ দুটো শোনো নাই? ডিএনএ আরএনএ, এর জন্য তো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস এরকম হয়, জানো না? আচ্ছা, ওগুলো আমরা পরে পড়বো, 11 নম্বর লেকচার, আল্লাহ বাঁচায় রাখলে। তাহলে ক্লিয়ার এইটুকু? এবার আমরা পড়বো ব্যাকটেরিয়া নিয়ে। কাকে নিয়ে বলো? আর ব্যাকটেরিয়া, আচ্ছা ভাইরাসের কোনো কোষ আছে, কিন্তু ব্যাকটেরিয়ার কি আছে? লেখো, ব্যাকটেরিয়া সাধারণত এক কোষী। লেখো, ব্যাকটেরিয়া সাধারণত এক কোষী। লিখছো এটুকু? পরের এমসিকিউ লেখো, এদেরকে আদি কোষী বলা হয়। এরা কয় কোষী? এক কোষী। আরেকটা এমসিকিউ লেখো, এদেরকে আদি কোষী বলা হয়। আদি কোষী। ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ব্যাকটেরিয়াকে আদি কোষীও বলা হয়। তাহলে এরা দুজনে কিন্তু অণুজীব। এরা দুজনে কি? ব্যাকটেরিয়া ভাইরাস খালি চোখে দেখা যায়, আর পৃথিবীতে কাদের জন্ম আগে হয়েছিল? এদেরই। তাহলে এদেরকে কি বলা হয় বলো? আদি কোষী। কেন বলা হয় জানো? কারণ হলো এদের কয়টা কোষ আছে মাত্র? সেটা দোষ না, সেটা দোষের না, কিন্তু ওদের একটা কোষ আছে, তাও আবার সেটা ভালো না। মানে ধরো তোমার 1 টাকা আছে, তাও সেটা সেরা ফারা আছে 1 টাকা, তাও আবার কি? সেরা। তাহলে ওদের যে কোষ থাকে, ব্যাকটেরিয়ার কয়টা কোষ থাকে? কিন্তু সেই আমাদের শরীরে একটা কোষ, কোটি কোটি কোষ আছে আমাদের শরীরে। কি আছে? আমরা হলাম বহুকোষী। আমরা কি কোষী? এই মুরগি, হাঁস, মুরগি, কবুতর, তারপরে গরু, ভেড়া, এগুলা সবাই বহুকোষী। কি কোষী? কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস তো দেখা যায় না এদেরকে খালি চোখে। ভাইরাসের তো কোষই নাই, আর ব্যাকটেরিয়ার কয়টা কোষ আছে? তাই এদেরকে আমরা বলি এক কোষী। কিন্তু আবার আদি কোষী কেন বললাম? কারণ এদের কোষটা সুগঠিত না, কি না? তাই কি বলা হয় এদেরকে? আদি কোষী। হ্যাঁ, কোষটা সুগঠিত মানে হলো নিউক্লিয়াস নাই, ঠিক আছে? বা নিউক্লিয়াসটা সুগঠিত না। লেখো, এদের নিউক্লিয়াস বা কোষ, লেখো, এদের কোষ বা নিউক্লিয়াস সুগঠিত নয়। এদের কি বলো? কোষের ভিতরে কি থাকে? তাহলে এদের কোষ বা নিউক্লিয়াস সুগঠিত নয়। কি নয় বলো? তাই এদেরকে কি বলা হয়? পারবা না কথাটা? কেন আদিকোষী বলা হলো? এদের নিউক্লিয়াস আছে কিন্তু নামে মাত্র। আবার ধরো এদের কোষ আছে নামে মাত্র, মানে অতটা ভালো কোষ না। কি কোষ না বলো? আচ্ছা, মানে কোষের ভিতরে যা যা থাকা দরকার তা নাই, কিছু কিছু জিনিস বাদ আছে, অ্যাবসেন্ট। তাহলে এই হলো ব্যাকটেরিয়া ভাইরাসকে নিয়ে একটু কথা বললাম। আরেকটা কথা শিখে নাও, ব্যাকটেরিয়া নিয়ে প্রথম যিনি মানে প্রমাণ পাইছিলেন ব্যাকটেরিয়ার, ওনার নাম হচ্ছে লিউয়েনহুক। বিজ্ঞানী লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে প্রমাণ পায়, মানে আবিষ্কার করে এক কথায়। ওনার নাম কি বলো? তাহলে বিজ্ঞানী লিউয়েনহুক ব্যাকটেরিয়া নিয়ে প্রথম সন্ধান পায়। বিজ্ঞানী লিউয়েনহুক কাকে নিয়ে গবেষণা করে? ব্যাকটেরিয়া, জীবন্ত ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া বলো? শাল টাল মনে নাই। এই দেখো, তারপর আচ্ছা, পৃথিবী থেকে খালি এই এক কোষী প্রাণী আছিল? আস্তে আস্তে তখন কারা জন্ম হলো? বহুকোষী প্রাণী। তাহলে আস্তে আস্তে আল্লাহ তাআলা বহুকোষী প্রাণী জন্মগ্রহণ করাইছেন, কিন্তু তখনও মানুষের জন্ম
তাহলে আমরা শিখবো যে কোটি কোটি বছর আগে কিছু বহুকোষী প্রাণীর নাম শিখবো, যাদের জন্ম হয়েছিল আজকে না, কত বছর আগে? কোটি কোটি বছর আগে, এক কথায় কোটি বছর আগে। সেটা কয় কোটি আমরা নির্দিষ্ট করে জানি না, বাট কোটি বছর আগে। কয় বছর আগে? কোটি বছর আগে। তাহলে পৃথিবীতে সবার জন্ম হলো এককোষীদের বা অকোষীদের, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এদের। তারপরে জন্ম হবে জানো কাদের? বহুকোষী প্রাণীর। কাদের বলো? তাহলে এখন আমরা শিখবো কিছু বহুকোষী প্রাণীর নাম, কিন্তু এরা কি আজকে জন্মগ্রহণ করছে? লেখো কিছু বহুকোষী প্রাণীর নাম। তখন কি মানুষের জন্ম হয়েছিল? না। আচ্ছা, পৃথিবীতে যে ডাইনোসর আসছিল জানো? ডাইনোসরেরও যুগের আগে, ডাইনোসরের যুগেরও আগের কথা বলতেছি। তাহলে এখন আমরা কিছু কাদের নাম শিখবো বলো? গুড। দুই তিনটা উদাহরণ লিখে দিব, এগুলো মনে রাখবা। যেমন একটা প্রাণীর নাম হলো খুব পরিচিত, সবাই শুনছো হয়তো, প্লাটিপাস। নাম শুনছো? গুড। এই কাকড়ার নাম শুনছো না সবাই? রাজ কাকড়া, প্লাটিপাস। এটা এদের ঠোঁট চ্যাপ্টা হয় হাঁসের মতো, বুঝছো? এটা একটা প্রাণী এবং এটার ঠোঁট কি হয়? চ্যাপ্টা, হাঁসের মতো। আর রাজ কাকড়া এগুলোর জন্ম আজকে হয় নাই, অনেক আগে হয়েছিল, বুঝছো? এবং এদের জন্ম হয়েছিল সমুদ্রের আশেপাশে। কাদের কোথায়? আসছে। এবং আরেক, এবার এই দুটো প্রাণী, এখন একটা উদ্ভিদের নাম লিখি। নাম হচ্ছে নিটাম। নাম কি বলো? এটা কোনো প্রাণী না, এটা একটা উদ্ভিদ। আর প্রথম দুইজন কি? এই উদ্ভিদ মানে বুঝো বাবা, গাছ। এটা একটা কি? গাছ। আরো অনেক আছে, ইন্টারের বই পুস্তক ঘাটলে অনেক পাওয়া যায়, কিন্তু ওগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, দরকারি না, ঠিক আছে? যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা পড়বে এগুলা। আমাদের জন্য দুই চারটা জানলেই হবে। তা কি বলছি বলো? প্লাটিপাস, আর কি? আর কি? এগুলো এগুলো কত বছর আগে জন্মগ্রহণ করছিল? তাহলে বলো তো, ডাইনোসর এটাও তো বহুকোষী প্রাণী, এগুলো জন্মগ্রহণ করছিল, বাট এদের পরে, এদের পরে। ডাইনোসর কি 1 বছর আগে আসছিল? কোটি কোটি বছর। এখন ডাইনোসর পাওয়া যায় না, ডাইনোসরের হাড্ডি গুড্ডি পাওয়া যায়, ইয়া বড় বড় ডাইনোসর, তাই না? আচ্ছা, আমি আগে ডাইনোসরের কার্টুন দেখতাম, বুঝছো? কার্টুন, সুন্দর সুন্দর কার্টুন পাওয়া যায় ডাইনোসরের। ওর বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে খাওয়াইতো, আর ডাইনোসরের এক একটা ডিম ফুটে বাচ্চা বেরোতো, বাচ্চাই মনে হয় হাতির বাচ্চার সমান, ইয়া বড় বড় থাকতে, বুঝছো? আচ্ছা, একটু শোনো। আর আরো কিছু আছে, আরো কিছু প্রাণীর জন্ম হয়েছিল কোটি কোটি বছর আগে। যেমন সমুদ্রে একটা সাপের জন্ম হয়েছিল, নাম ছিল টাইটানোবুয়া। নাম কি? আচ্ছা, এখনকার দিনের, আমি ওগুলা কিন্তু পরীক্ষা আসবে না, এমনি তোমাদের শোনাচ্ছি। টাইটানোবুয়া এরকম নামে একটা প্রাণীর জন্মগ্রহণ করছিল, এটা একটা সাপ, এটা অজগর সাপ। কি সাপ? এখনকার অজগর, অজগর সাপ বড় হলে এই ঘরের সমান হবে, এই রুমের সমান, বড়, লম্বা, মোটা কাটা। কিছু কিছু অজগর সাপ কিন্তু মানুষ খেয়ে ফেলতে পারে, জানো তো? তো পৃথিবীতে ওই কোটি বছর আগে জন্মগ্রহণ করেছিল এরকম একটা প্রাণীর, সাপের নাম কি? টাইটানোবুয়া। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানে লম্বা এবং বড় সাপ টাইটানোবুয়া। ওটার জন্মগ্রহণ করেছিল কোথায়? সমুদ্রে, বুঝছো? তাহলে এরকম কোটি কোটি বছর আগে অনেক প্রাণীরই জন্মগ্রহণ হয়েছে। যেমন আমি দু একটা নাম বললাম, টাইটানোবুয়া, ডাইনোসর, এগুলো কোটি কোটি বছর আগে আসছে। এবং এরা কি এককোষী না বহুকোষী? ওগুলো পরীক্ষা আসবে না, আমাদের এই তিনটা জানবো আমরা। এক নাম্বার কি বলো? প্লাটিপাস। তো এই প্লাটিপাস, এটার জন্মগ্রহণ হয়েছে অনেক আগে, ভালো করে শুনো। কিন্তু এখনো এদেরকে পাওয়া যায়, এখনো এদেরকে কি করা যায়? পাওয়া যায়। সাইকাসের নাম শুনছো? সাইকাস উদ্ভিদ নাম শুনছো কেউ? আচ্ছা, তো ওগুলো এখনো কিন্তু পৃথিবীতে পাওয়া যায়। তাই এদেরকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। কি বলি বলো? এগুলো নিচে লিখে রাখো যে এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এদের জন্ম হয়েছে কোটি বছর আগে, কিন্তু এরা কি কি কেউ কেউ এখনো পৃথিবীতে বেঁচে আছে। তাহলে যারা যারা বেঁচে আছে, এই যারা যারা বেঁচে আছে এখনো, তাদেরকে কি বলা হয়? মানে ওরা বেঁচে না থাকলে ওদের বাচ্চা কাচ্চা বেঁচে আছে দুই একটা, বুঝছো? তাহলে এদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম।
এবার একটা আমার কথার উত্তর দাও তো, এই ডাইনোসর কি এখনো বেঁচে আছে? কিন্তু ডাইনোসরের কি পাওয়া যায়? তাহলে ওদেরকে বলা হয় শুধু জীবাশ্ম, মানে জীবাশ্ম বলা হয়। আবার বলি, এদেরকে কি বলা হয়? এই তিনটাকে। আর অনেকে আছে যাদেরকে এখনো পাওয়া যায়, কিন্তু যাদেরকে এখনো পাওয়া যায় না, হাড্ডি গুটি পাওয়া যায় শুধু, তাদেরকে আমরা কি বলবো? জাস্ট জীবাশ্ম। ক্লিয়ার? লেখো যে যাদেরকে এখন আর পাওয়া যায় না, তাদের কিন্তু তাদের হাড়গোড় পাওয়া যায়। কি পাওয়া যায় বলো? হাড়গোড় বা অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়, তাদেরকে বলা হয় জীবাশ্ম। কি বলা হয়? একটা উদাহরণ কি লিখতে পারো তাহলে? ডাইনোসর। ডাইনোসর পাওয়া যায় না, কিন্তু ওর কি পাওয়া যায়? হাড়, হাড্ডি। তাহলে তাই ডাইনোসরকে আমরা বলতে পারি একটা জীবাশ্ম। কি বলতে পারি বলো? এইটুকু সবাই ক্লিয়ার কি বলছি কথাটা? তাহলে যারা এখনো বেঁচে আছে তাদের নাম কি? জীবন্ত জীবাশ্ম। আর যারা বেঁচে নাই, জীবাশ্মর ইংরেজি হলো ফসিল। নাম কি বলো? তাহলে জীবাশ্ম লেখার পরে ইংরেজিতে লিখে রাখো ফসিল। আচ্ছা, এখন আমার একটা কথার উত্তর দাও তো, পরীক্ষা যদি আসে রাজ কাকড়া, এটা কি জীবাশ্ম না জীবন্ত জীবাশ্ম? কিন্তু ডাইনোসর, ডাইনোসর কি? কেন? কারণ ওরা আর বেঁচে নাই। ওরা আর কি নাই? গুড, অনেক ভালো বুঝছো। মনে রাখবা, এই মাটির নিচে এগুলো খুঁড়ে খুঁড়ে বের করি না আমরা? যারা মাটি খোঁড়াখুড়ির কাজ করে থাকে, বুঝছো, যারা মাটি খুঁড়ে বিভিন্ন প্রাচীন জিনিস খুঁজে বের করে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। কি বলা হয়? যারা মাটি খোঁড়াখুড়ি করে প্রাচীন জিনিসগুলো বের করে নিয়ে আসে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। কি বলা হয়? তুমি এইভাবে লেখো, যারা মাটি খোঁড়ার কাজ করে, ওই মাটি খোঁড়া মানে ওই মাটি না, মানে যারা প্রাচীন জিনিস খুঁড়ে খুঁড়ে বের করে। লেখো, যারা প্রাচীন জিনিস খুঁজে বের করে মাটি খুঁড়ে, যারা প্রাচীন জিনিস মাটি খুঁড়ে বের করে, তাদেরকে কি বলা হয়? বলো বলো। প্রত্নতাত্ত্বিক। হ্যাঁ, লিখতেছে। তাদেরকে আমরা কি বলবো বলো? বানানে ভুল থাকতে পারে। যারা প্রাচীন জিনিস খোঁড়াখুড়ি করে বের করে নিয়ে আসে, তাদের নাম কি রে? তাদেরকে বলা হয় কি বলো? আর খোঁড়াখুড়ি নিয়ে যারা কাজ করে থাকে, এদের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম হচ্ছে জেনোফেন। নাম কি? কারণ উনি মাটি খুঁড়ে প্রথম বিভিন্ন প্রাচীন একটা জিনিস খুঁজে বের করছিলেন, প্রাচীন জীবাশ্ম যেটাকে বলা হয়। তাহলে প্রথম প্রাচীন জীবাশ্ম মাটির নিচ থেকে খুঁজে পায় কে? জেনোফেন। বিজ্ঞানীটার নাম কি বলো? উনি প্রাচীন কি খুঁজে পায়? জীবাশ্ম প্রথম খুঁজে পায়। তাহলে উনি একজন কি ছিলেন? কি বিজ্ঞানী? প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী। কি বিজ্ঞানী ছিলেন? কারণ উনি কি বের করেছিলেন? জীবাশ্ম মাটির নিচ থেকে খুঁড়ে বের করছিলেন। ঠিক আছে? ওনার নাম কি? জেনোফেন। এইটুকু সবাই বুঝতে পারছেন? আর অল্প একটু পড়া আছে, তাহলে আমরা এরপর আমাদের পড়ায় ঢুকে যাব। আমাদের পড়া মানে আমাদের জীবনকে নিয়ে পড়বো। কাদেরকে নিয়ে বলো? আমাদের জীবন। আচ্ছা, এখন আমরা পড়বো, একটু আগে লিখছিলাম না তিনটা প্রাণী, প্লাটিপাস কি, ওগুলো প্রাণী, আর একটা উদ্ভিদের নাম লিখছিলাম, নাম কি? ঠিক আছে। আচ্ছা, এছাড়া সাইকাস নামেও একটা উদ্ভিদ আছে। কি উদ্ভিদ বলো? সাইকাস। আচ্ছা, আমার কথা শুনো, এদেরকে বিশেষ করে ওদের মধ্যে দুটো প্রাণীর নাম লিখছি না, প্লাটিপাস আর কি? তো প্লাটিপাসকে বলা হয় কানেক্টিং জীব। লেখো, প্লাটিপাস একটি কানেক্টিং জীব। পরের এমসিকিউ লেখো, প্লাটিপাস একটি কি জীব?
কেন বলা হয় আমি বুঝাচ্ছি। প্লাটিপাসকে কি বলা হয়? কানেক্টিং। কি বলছি বলো? এই যে কানেক্টিং জীব, এটার মানে হলো সংযোগকারী জীব। কি জীব বলো? তাহলে প্লাটিপাসকে কি বলা হয়? সংযোগকারী জীব বলা হয়। প্লাটিপাসকে বলা হয় সংযোগকারী জীব। কি জীব? এখন তোমাকে বুঝাই সুন্দর করে কেন বলা হয়। কেননা এই প্লাটিপাসের ভিতরে দুইটা বৈশিষ্ট্য আছে। কয়টা? এরা একদিক থেকে ডিম পারে। কি পারে? আবার এরা সরীসৃপ, সাধারণত যারা সরীসৃপ এরা, বুঝছো, মানে বুকে ভর করে চলে, ডিম পারে। বুকে ভর করে চলে আর কি পারে? আবার এরা স্তন্যপায়ী প্রাণীর মতো বুকের দুধও খাওয়ায়। তাহলে কয়টা কয়টা বৈশিষ্ট্য আছে এর মধ্যে? তাই এটাকে বলা হয় কানেক্টিং জীব। এর ভিতরে কয়টা বৈশিষ্ট্য আছে শুনে নাও আগে। একটা হলো সরীসৃপের বৈশিষ্ট্য। কার? অর্থাৎ বুকে ভর করে চলে, তাই না? আচ্ছা, কুমির এরা কি সরীসৃপ না? সাপ কি সরীসৃপ? কারণ এরা সবাই কি চলে? টিকটিকি, বুকে ভর করে চলে না? এদেরকে বলা হয় সরীসৃপ। তাহলে প্লাটিপাসকে আমরা কানেক্টিং জীব কেন বললাম? কারণ ওর মধ্যে কার বৈশিষ্ট্য আছে? ওর ঠোঁট চাপটা, কিন্তু বুক মানে বুকে ভর করে চলে। ক্লিয়ার? একটা বৈশিষ্ট্য হলো। আরেকটা হলো এ আবার মানে স্তন্যপায়ী প্রাণীর মতো। কার মতো বলো? মানে বুকের দুধও খাওয়াতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? তাই এটাকে আমরা বলি হচ্ছে কানেক্টিং জীব। মনে থাকবে এই কথা। তাহলে আমরা মানুষ কি কানেক্টিং জীব? আমরা কি ডিম পারি? আবার আমরা, হ্যাঁ, মায়েরা বুকের দুধ খাওয়ায়। তাহলে এই দিক থেকে তারা একটা বৈশিষ্ট্যই আছে, আর আমরা কানেক্টিং জীব না। তাহলে শুধু প্লাটিপাস না, এরকম যদি অন্য কোনো প্রাণীরও থেকে থাকে দুইটা করে বৈশিষ্ট্য, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারবো? কানেক্টিং জীব। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবাই? একটা কথা খেয়াল করো তো এবার। এইভাবে ধীরে 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 আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণী দিলেন, গাছপালা দিলেন, প্রাণী দিলেন। এক পর্যায়ে কাদেরকে জন্মগ্রহণ করালেন? মানুষদেরকে। কাদেরকে বলো? মানুষদেরকে। তারপরে মানুষ এই শুরু করে দিল পৃথিবীতে রাজত্ব। কার রাজত্ব শুরু হলো? মানুষ। এবার শোনো, তাহলে মানুষকে আল্লাহ তাআলা অনেক পরে পাঠাইছে, ভাই বোন আগেই পাঠাইছে। পৃথিবী জন্ম করার সাথে সাথে কাকে পাঠায় নাই? মানুষকে অনেক পরে পাঠাইছে। এবার বিজ্ঞানী, শোনো, তো বিজ্ঞানী ল্যামার্কের নাম শুনছো কেউ? ল্যামার্ক। এই বিজ্ঞানী বলতেছে যে পৃথিবীতে যত জীব এসেছে, আসতেছে, সবারই পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে বলো? এটাকে বলা হয় বিবর্তন। কি বলা হয়? সহজ করে বুঝাই। আগের দিনের মানুষগুলো অনেক লম্বা লম্বা হইতো, এখনকার মানুষগুলো আমরা ধীরে ধীরে কি হচ্ছে? আকারে ছোট হচ্ছে। একই মানুষ, আমাদের আদি পুরুষ যারা, তারা ছিল শক্তিশালী, তারা ছিল অনেক বড় বড়, লম্বা ছিল অনেক। আমাদের যারা মুসলিম ধর্মের আছো, তারা জানো বিভিন্ন নবী 80 ফুট, 100 ফুট, অনেক অনেক লম্বা লম্বা ছিল না, বড় বড়। তো আমরা ধীরে ধীরে কি হয়ে আসতেছি? ছোট ছোট। তার মানে আমাদের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না? আমাদের কি হচ্ছে? বিবর্তন হচ্ছে। কি হচ্ছে? তাহলে এই বিবর্তন বিষয়টা নিয়ে, বিবর্তন মানে চেঞ্জ হওয়া। কি হওয়া? চেঞ্জ হওয়া বা পরিবর্তন হওয়া। তো এই বিষয়ে প্রথম যিনি গবেষণা করেন যে মানুষের আসলে চেঞ্জ, শুধু মানুষ না, যে কোনো প্রাণীরই কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় বিবর্তন। কি বলা হয়? আর এই বিবর্তন নিয়ে প্রথম যিনি গবেষণা করেন, প্রথম, উনার নাম ছিল ল্যামার্ক। নাম কি বলো? লেখো। বিবর্তন নিয়ে প্রথম মতবাদ দিয়ে থাকেন ল্যামার্ক। বিবর্তন ব্যাপারটা বুঝলা? বিবর্তন নিয়ে প্রথম মতবাদ বা ধারণা দিয়ে থাকেন ল্যামার্ক। এই যে ল্যামার্ক, ল্যামার্ক, ইনি একজন বিজ্ঞানী। ইনি কি কি ধারণা দিয়েছিলেন বলো? বিবর্তন নিয়ে ধারণা দিয়েছিলেন। কি নিয়ে ধারণা বলো? বিবর্তন কি? পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, তাই না? তাহলে ল্যামার্ক যিনি, উনি বিবর্তন নিয়ে প্রথম ধারণা দেয়। কি ধারণা দেয় বলো? আচ্ছা, গুড, ভালো বলছো। এবার লেখো, এই বিবর্তনকে আরো নামে ডাকা যায়। এগুলো লেখো। লেখো বিবর্তনের আরো নাম। বিবর্তন কথাটাকে আরো অনেক নামে ডাকা যায়। তাহলে বিবর্তন নিয়ে কে ধারণা দিল? তাহলে বিবর্তনকে দেখো আরো কত নামে ডাকা যায়।
বিবর্তনকে কি নামে ডাকা যায়? দেখো কি লিখলাম, ইংরেজিতে বলা হয় ইভলিউশন। কি বলা হয়? আরো নতুন কয় নামে চিনলাম এরকে? বলো, বিবর্তনকে আর কি কি নামে ডাকছি? ক্রমবিকাশ, অভিব্যক্তি বা ইভলিউশন। তিনটা নাম, আর ওটাতে কটা নাম হলো? চারটা। তোমাকে চারটা নামই জানতে হবে, ঠিক আছে? আর এই বিষয়ে প্রথম ধারণা দেখে ল্যামার্ক। পরের এমসিকিউ লেখো, ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক। এই বায়োলজি শব্দটা আছে না, বায়োলজি মানে কি? জীববিজ্ঞান। খালি বায়োলজি শব্দটা প্রথম ব্যবহার করে কে? ল্যামার্ক। লেখো, ল্যামার্ক হচ্ছেন বায়োলজির জনক। জনক না, প্রবর্তক। বায়োলজি শব্দের প্রবর্তক। কিন্তু জনক কে দিলে জানো কেউ? জীববিজ্ঞানের জনক কে? আচ্ছা, জীববিজ্ঞান যে শব্দটা ইংরেজি নাম কি? ভালো করে বুঝো। বায়ো, এই শব্দটা প্রথম কে ব্যবহার করে? ল্যামার্ক। তাহলে লেখো, এই শব্দের জনক, এই শব্দের জনক কে? বা এই শব্দকে আবিষ্কার করে প্রথম, প্রথম ব্যবহার করে কে? ল্যামার্ক। বুঝতে পারছো? বাট এটা তো একটা সাবজেক্ট বা বিষয়, এই বিষয়ের জনক কিন্তু উনি না। এই বিষয়ের জনক হলো অ্যারিস্টটল। নাম কি বলো? নাম শুনছো? ওনাকে জীববিজ্ঞান তথা প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। ওটাও লিখে নিও। আবার বলি, এই দিকে তাকাও। তাহলে বলো, বায়োলজি শব্দের জনক কে? শব্দটা ল্যামার্ক, কিন্তু বায়োলজি সাবজেক্টের জনক কে? অ্যারিস্টটল। বুঝতে পারছো? আমরা লাস্টের দিকে কিছু ক্লাস আছে, তো এক্সট্রা ক্লাসে বিভিন্ন বিজ্ঞানীর নাম শিখবো, বুঝছো? অনেক ক্লাস তোমাদের করতে হবে এক্সট্রা, না হলে বিজ্ঞানের 25-এ 25 পাবা না। তো অনেক পড়া বাদ আছে আমাদের, ছোট ছোট অনেক পড়া। তোমাদের যে লেকচার শিডিউল ক্লাস হচ্ছে না রেগুলার, এই 14টা লেকচার থেকে আল্লাহ যদি তৌফিক দেয়, দেখবা 16-17টা কমন পেয়ে যাবা। 16-17টা। তাহলে বাকি রইলো আরো 9-10টা। ওগুলোর জন্য আমরা এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? এই টপিকের বাহিরে ওগুলো পড়াবো আমরা। সায়েন্সের যে তোমাদের এই বইটা মূলত ওই যে জীব কি বই আছে না, বিজ্ঞান বই আছে না 9-10-এর, ওইটার উপরে। এটা থেকে ডিপ্লোমাদের বেশি আসে, কিন্তু ইদানিং কোশ্চেন গুলো ওই যে সায়েন্সের যে আছে না, পদার্থ, রসায়ন, জীব, ওগুলো থেকে দিচ্ছে। তাহলে ওগুলো থেকে কিভাবে পড়াইলে তোমাদের কমন পড়বে সেটা আমাদের দায়িত্ব, ইনশাল্লাহ কমন পড়ে যাবে, আমার দায়িত্ব, ঠিক আছে? তো আমরা ওই পর্যন্ত বাঁচা থাকলে অবশ্যই শিখবো। এবার দেখো, এইটুকু বুঝলা সবাই? আর একটা কথা লিখবো আমরা এখন। তাহলে এই ব্যাপারটা বুঝছো সবাই? এখন একটু খেয়াল করো, বিজ্ঞানী ডারউইনের নাম শুনছো না সবাই? ওই যে আমরা অনেকে বলি যে বানর থেকে কি হয়েছে, অনেকে বিশ্বাস করে এটা বানর থেকে কি হয়েছে, এই আবির্ভাব। এই কথাগুলো ইদানিং বই পুস্তকে অনেক সময় দেওয়া হয়েছিল, 6-7 বইয়ে এটা না আন্দোলন হইলো অনেক, দেখো নাই? তো যাই হোক, মানে উনি বিশ্বাস করতেন যে বানরের প্রজন্ম থেকে আমাদের মানুষের প্রজন্ম আসছে, ব্যাপারটা এরকম। তো এটা ভুল ধারণা, যাই হোক ভ্রান্ত ধারণা, এটা বিশ্বাস করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে, উনি মনে করতেন, এই ডারউইন মনে করতেন যে তোমাকে যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয়, তাহলে ওই মারামারি করে ফাইট করে বেঁচে থাকতে হবে। ধরো তুমি একটা প্রাণী, ছাগল হয় না, ছাগলের বাচ্চা হয় না কটা, 3-4টা করে বাচ্চা হইলে যে সবচেয়ে দুর্বল বাচ্চা, ও যদি মায়ের বুকের দুধ না খাইতে পারে, তাহলে ও কয়েকদিন পরে মারা যাবে বা মারা যায়। তাহলে ডারউইন বুঝাইছে যে তুমি যদি পৃথিবীতে টিকে থাকতে চাও, তাহলে তোমাকে কি করে বাঁচতে হবে? লড়াই করে। কি করে বাঁচতে হবে? অথবা তোমাকে মানিয়ে নিতে হবে। কি করতে হবে? যেমন রাজশাহীতে আসছিল প্রথম প্রথম, রাজশাহীর পানি, এখানকার থাকা খাওয়া, প্রথম প্রথম অনেকের কষ্ট হয়েছে না? যারা মানিয়ে নিতে পারছো তারা কি আসো, টিকে আসো। আর যারা মানিয়ে নিতে পারে নাই, তারা অনেকেই ভর্তি ক্যান্সেল করে কি হয়ে গেছে, চলে গেছে, যায় নাই। তো দেখো ব্যাপারটা, বিজ্ঞানী ডারউইন এইটাই বলছে যে তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে কি থাকবা, টিকে থাকবা। আর যদি মানিয়ে নিতে না পারো, ধ্বংস হয়ে যাবা। কি হয়ে যাবা বলো? ধ্বংস। এভাবে অনেক জীবের কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এভাবেই জীবের বিলুপ্ত হয়েছে। কি হয়েছে বলো? কারণ তারা পৃথিবীতে কি নিতে পারে নাই, মানিয়ে নিতে পারে। তো এই মানিয়ে নেওয়ার ব্যাপারটাকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন।
লেখো, পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নেওয়াকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নেওয়াকে কি বলে? প্রাকৃতিক নির্বাচন। আর এর জনককে ডারউইন। তাহলে উনি মনে করতেন হয় বেটা মার না হয় মর, হয় মার না হয়। আর হচ্ছে যারা ওনার এই মতবাদকে বিশ্বাস করে তারাই কিন্তু যুদ্ধ টুদ্ধ বেশি করতেছে এখন, হয় মার না হয় মর। ওনার ওই এই ব্যাপারটা হলো মেন কথা। হ্যাঁ, আমার দিকে তাকাও। প্রাকৃতিক নির্বাচন ব্যাপারটা বুঝছো? তুমি দাঁড়াও, কি বুঝলো? দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, কি বুঝছো? যা বুঝছো তাই বুঝাও। যদি মানিয়ে নিতে পারো তাহলে কি থাকবা? বেঁচে থাকবা। আর মানিয়ে না নিতে পারলে ধ্বংস হয়ে যাবা। এই কথাটাই কে বলছে? ডারউইন। এটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা থিওরি বা মানে কোনো একটা সূত্র, এরকম। বুঝছো জিনিসটা? তাহলে প্রাকৃতিক নির্বাচনের এই জনককে চার্লস ডারউইন। ওনার পুরো নাম হচ্ছে চার্লস ডারউইন। সংক্ষেপে আমরা কি বলি? ডারউইন। ডারউইন। এবং আমার যত অপছন্দের বিজ্ঞানী আছে উনি তার মধ্যে একটা। আর আমার প্রিয় একটা পছন্দের বিজ্ঞানী হলেন নিউটন। কে বলো? নিউটনের নাম শুনছো তোমরা? এই ক্লিয়ার এটুকু? অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী আছে। তোমরা জাবির ইবনে হাইয়ানের নাম শুনছো? আল খাওয়ারিজমের নাম শুনছো? লাস্ট একটা পড়া বলে শেষ, এই টপিক শেষ। সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। কি বুঝাবো এখন? ব্যাপারটা বুঝে নেই আগে, কি জিনিস পরে বোঝাচ্ছি। দেখো আমার হাতটা খেয়াল করো তো। আমার হাতটা অনেকটা পাখির ডানার মতো না? আমার হাতটাকে কার সাথে তুলনা করা যাচ্ছে? পাখির ডানার সাথে, ঠিক আছে না? আচ্ছা, আবার ই আছে না, ওই যে ই মাছ বলে না, তিমি মাছ। তিমি মাছের সামনে দেখবে বড় একটা ডানা আছে, এরকম অনেকটা পাখির ডানার মতো তিমি মাছের সামনে, হ্যাঁ, ডানা এরকম। আবার ঘোড়া আছে না, ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া আমরা কল্পনা করছি না যে ডানা থাকে? আসলে ডানা চিন্তা করার দরকার নাই। ঘোড়ার যে সামনের পাটা আছে না, কি পা? সামনের পা। তো ওইটা যদি মনে মনে পাখি হয়ে যেত তাহলে সামনের পাটা ঘোড়া এরকম করতো। বুঝছো? অর্থাৎ পাখির ডানার সাথে যেমন আমার হাতের মিল আছে না, আমার হাতের মিল আছে না কিছুটা, মানে হুবহু মিল না থাকলেও হাড্ডি, কি বলছি কথাটা? হাড্ডি বা অস্থি, কি বলছি কথাটা? অস্থির গঠনের মিল আছে। তাহলে এইরকম যে সমস্ত অঙ্গের অস্থির গঠনে মিল থাকবে তাদেরকে বলা হবে কি? সমসংস্থ অঙ্গ। তুমি এখন লেখো কয়েকটি সমসংস্থ অঙ্গের নাম। আমি আরো ভালো করে বুঝাবো, আগে লিখে নাও। কয়েকটি সমসংস্থ সমসংস্থ অঙ্গ। কয়েকটি কি বলো? যেমন তোমার হাত, তোমার হাতের সাথে কার মিলে যাচ্ছে? পাখির ডানা। তারপরে তিমির সামনের ডানা আছে না? এই ঘোড়ার সামনে আছে, আর কি আছে? পেছনে পা আছে। কিন্তু কোনটা পাখির ডানার সাথে মিলে যাবে? সামনে। তাহলে আমরা বলবো ঘোড়ার অগ্রপদ। কি পদ বলো? দয়বিন্দু র হয় না? আর কি? এই ই শুনছ? কি বলে এটাকে? কি মাছ? সিল মাছের নাম শুনছো? সিল সমুদ্রে বসবাস করে, সিল। হ্যাঁ, ইয়ে মানে ওদের শরীরের ভিতরে পুরোটাই চর্বি থাকে, এরকম এরকম ভাবে এইভাবে হেঁটে যায়। হ্যাঁ, সিল। সিল নামে এক ধরনের বিশেষ প্রাণী আছে যেটা সমুদ্রে বসবাস করে, বরফ অঞ্চলে। কোন অঞ্চলে?
ইউটিউবে আজকে রুমে গিয়ে সার্চ দিবা, সিল কি দিবা, কালো কালো হয়, বুঝছো? এবং পুরো শরীরটা এত মোটা, আর এরকম সামনে দুইটা ডানা থাকে, এরকম এরকম ভাবে মোটা মানুষ এরকম হাঁটে না, মোটা মানুষ এরকম এরকম ভাবে হেঁটে যায়, বুঝছো? তো সিল নামে একটা প্রাণী আছে, সার্চ দিবা রুমে গিয়ে, সিল নামক সামুদ্রিক প্রাণী সার্চ দিও, পেঙ্গুইনও হবে। এদের যাদের সামনে এরকম ছোট ছোট ডানা আছে না, তাহলে এগুলো সবারই অঙ্গের মিল আছে, কি আছে বলো? তাই এগুলোকে আমরা বলতে পারি সমসংস্থ অঙ্গ। তাহলে আমার হাতের সাথে পাখির ডানার মিল আছে, তাহলে আমার হাত আর পাখির ডানা কি অঙ্গ? সমসংস্থ অঙ্গ। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তাহলে এদের সবার সাথে পাখির ডানার কমন মিল আছে, পাখির ডানার সাথে আমাদের হাতের মিল আছে, হুবহু মিল নাই কিন্তু হাড্ডির মিল আছে। কার মিল আছে? হাড্ডি বা অস্থি। তিমি মাছের যে ডানা আছে না সামনে, ওটার সাথে কার মিল আছে? পাখির ডানা। আবার সিল নামক যে প্রাণীটার কথা বললাম, এটারও কার সাথে মিল আছে? পাখির ডানা সামনে। আর ঘোড়ার অগ্রপদ কার সাথে মিল আছে? ডানা। সবার সাথে কার মিল যাচ্ছে? তাহলে এদেরকে এই অঙ্গগুলোকে আমরা কি বলতে পারি? সমসংস্থ অঙ্গ। ক্লিয়ার? কিভাবে মিলে যাচ্ছে জানো? চেহারার দিক থেকে না কিন্তু, হাড় অস্থির গঠনের দিক থেকে। কার গঠন? এই টপিক শেষ। এবার আমরা ঢুকে যাব মানব জীবনে। কোথায় ঢুকে যাব? সমসংস্থ অঙ্গটা বুঝলা ব্যাপারটা? এবার আমরা কাকে নিয়ে পড়াশোনা করব? মানব জীবন। আমরা কিভাবে জন্মগ্রহণ করলাম, কিভাবে আব্বা আম্মার বিয়ে হইলো, তারপরে আমার 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 তোমার জন্ম হয়েছে, এই কাহিনী এবার শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, একটু বড় বড় লেভেলের পড়াশোনা। তুমি বড় হয়েছো যথেষ্ট, তাই তো এগুলো তোমার পরীক্ষায় আসবে বা দিবে। বা নার্সিং কলেজে ভর্তি হওয়ার পরেই প্রথম যে এই প্রথম ইয়ার থাকবে না, ফার্স্ট ইয়ার, তখন এগুলো বিষয় তোমাকে জানতে হবে। তোমার জীবনী পড়াশোনাই মানব দেহকে নিয়ে। কাকে নিয়ে পড়াশোনা? তো কাজেই এখন থেকে এগুলো জানতে হবে, লজ্জা করে লাভ নাই। তাহলে শুরু করি আমরা, ঠিক আছে? দেখো, আমাদের জীবনটাকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করে দেখাবো। কয় ভাগে? কিন্তু আমাদের পড়াশোনা শুধুমাত্র হবে কৈশোরকালকে নিয়ে। কাকে নিয়ে? 18 বছর বয়স, তাই না? একটা কবিতা ছিল না, এই বয়সে মনে কি ফুটে, লাড্ডু ফুটে। তাহলে এখন আমরা কাকে নিয়ে পড়াশোনা করবো বলো? মানব জীবন। কি নিয়ে? মানব জীবনের স্তর কয়টি? আমরা 4 ভাগে ভাগ করব, কিন্তু পড়বো মাত্র একটাকে নিয়ে। প্রথমটার নাম কি? পরেরটা কৈশোর, তারপর একটা নাম যৌবন, এখানেই শৈশব আছে। তারপর এটার নাম বার্ধক্য, কি? বা বৃদ্ধকাল। কি কাল? ওই যে দাদি নানি কাল। আমাদের জীবনের কালটাকে কয় ভাগে ভাগ করলাম? মনে রাখবা, 0 থেকে 5 পর্যন্ত যে বয়সটা আছে না আমাদের, এটাকে আমরা কার মধ্যে ফেলছি? শৈশব। 0 থেকে 5 বছর পর্যন্ত আমরা কার মধ্যে ফেললাম? তারপরে কৈশোরকাল। কৈশোরকালটাকে আমরা ফেলবো 10 থেকে 19 বছর। 10 থেকে কত? তোমাদের নোটবুকে একটু ভুল আছে, আমি কারেকশন করে দেবো ক্লাস শেষে। তাহলে এখন এটা মনে রাখো, শৈশবকালের সময় কত বলো? কৈশোর কত বলো? 10 থেকে 19 বছর। মূলত এই জীবনগুলো এখানেই অতিবাহিত হয়। মেইনলি আসলে এই বয়সটাকে ডাকা হয় কৈশোরকাল। মানে হুবহু যে বয়সের একটা গ্যাপ, তোমার একটা গ্যাপ মনে হচ্ছে না, এটা গ্যাপ না। ওই বাদ বাকি এই সময়টা কারো কারো মতো আর একটু বেশি সময় শৈশব কাটে। মানে মেইনলি 4টা ভাগে ভাগ করা হয়েছে। বাট তুমি যদি আরো ভাগ করো, এটাকে অনেক সাব ভাগে ভাগ করা যায়, বুঝছো? টিনেজার্স বলি না আমরা, ওই যে বয়সন্ধি কাল, এর ভেতরেই বয়সন্ধি কাল আছে, বুঝছো? জিনিসটা অনেক অনেক ভাগ আছে। মানে এগুলোকে মেন হেডিং বলা হচ্ছে। একে আবার ভাগ করা যায়, একে আবার কি করা যায়, ওগুলো অনেক জটিল ব্যাপার। এবার দেখো, শৈশবকালটা বুঝলাম, কৈশোরকাল কত? আচ্ছা বলো তো, বার্ধক্যকাল কত থেকে শুরু হয়? 60 ঊর্ধ্ব। কত ঊর্ধ্ব?
তাহলে 60 প্লাস কি হবে বলো? 60 প্লাস মানে কোন কাল? বার্ধক্যকাল শুরু হয়। 60 প্লাস থেকে কি শুরু হয় বলো? বার্ধক্যকাল। বুইরে বুইরে, আমাদের টাঙ্গাইলে বলে হয় বুইরে, বুইরে আর বুইরি, বুইরে বুড়ি অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধা। আঞ্চলিক ভাষা শুনলে আমরা যেমন বলি না, আমরা আঞ্চলিকতা অনেক মজার জিনিস। আসলে যার যার আঞ্চলিকতা তার একটা অহংকার, গর্ব, তাই না? আচ্ছা, সমস্যা যেমন চাপায়ের মানুষ বলে চাপলা, বলে এইভাবে বলে। আমার চাপায়ের বন্ধু আছে, এই যে বলে বলছে বলছে বললা কি বললা, এই তাহলে মাঝখানের সময়টুকু এগুলো কি কাল? যৌবন। ঠিক আছে, 25 থেকে 40 বয়সটা পরিপূর্ণ যৌবন। 25 থেকে কত? 40। আচ্ছা, এই ব্যাপারটা বুঝলা? সব মুছে দিব আমরা। 25 থেকে 40 কি পরিপূর্ণ যৌবন। তাই মানে এই না যে 40 বছরে যৌবন শেষ। বেটা পড়াশোনাই করছি 30 বছর, তাহলে 10 বছর বউরে নিয়ে কাটাবো, বাকি বুড়ির নিয়ে কাটাবো। এইটুকু ক্লিয়ার সবাই? আমরা পড়বো কাকে নিয়ে এখন? কৈশোরকালকে নিয়ে। মনে রাখবা, এই কৈশোরকালেই বয়ঃসন্ধিকাল দেখা যায়। কি দেখা যায়? তো ব্যাপারটা হচ্ছে, এই পুরো কৈশোরকাল মানে 10 থেকে 19 না, এই 10 থেকে 19কেই বলা হয় বয়ঃসন্ধিকাল। তাহলে কৈশোরকালটা আরেকটু বড় হয়, বুঝছো? তাহলে কৈশোরকালের ভেতরেই 10 থেকে যে 19 পাইলাম, এটা কোন কাল? বয়ঃসন্ধি। তুমি এটা নিচে সুন্দর করে লিখে রাখো, বয়ঃসন্ধি। তাহলে কৈশোরকাল কি মাত্র এটুকু আরো বড়? এবার তোমার উত্তর পাইছো, 5-এর পর থেকে শুরু হয়ে যায়। এই বলো, বয়ঃসন্ধিকালের সময় কত? বলতো, জীবনের যত ঝামেলা হয়, জীবনের যত ঝামেলা কোন সময় হয়? রাস্তার ধারে লাফাঙ্গা টাফাঙ্গা যারাই দেখো তারাই ভাল লাগে, কোন বয়সে? বয়ঃসন্ধিকাল। আচ্ছা, মনে রাখবা, এই বয়ঃসন্ধিকালে আমাদের 2 ধরনের পরিবর্তন হয়। কয় ধরনের? একটা শারীরিক, একটা কি? লেখো পরের এমসিকিউ। বয়ঃসন্ধিকালে 2 ধরনের পরিবর্তন হয়, শারীরিক আর কি? প্রধানত শারীরিক আর কি? মানসিক। কয়টুকু লিখছো কথা? পরে লেখো পুরুষের হরমোন। পরের এমসিকিউ। ঠান্ডা লাগছে, তুমি সামনের দিকে এসে বসো। ওরে, সামনে তো ফ্যান, তো ঝামেলা হইলো, ওদের আবার গরম লাগবে যে। তুমি না হয় একটু ওইদিকে কর্নারে গিয়ে বসো একটু। দেখো যদি সম্ভব হয় ফ্যান অফ করে দাও, আর না হলে তুমি একটু কর্নারে গিয়ে বসো, কিন্তু গরম আছে তো। দেখো, ওটা বুঝাচ্ছি। এই দেখো, আমি শারীরিক আর মানসিক নিয়ে বলে নেই। শারীরিক যে পরিবর্তনটা হইলো, খেয়াল করো তো। ধরো, একটা পুরুষ মানুষ
সে ধীরে ধীরে কণ্ঠ মোটা হয়ে যায়। কি হয়ে যায়? কোন সময় হয়? বয়ঃসন্ধিকালে। আবার একটা ছোট্ট বাচ্চা দেখতে দেখতে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। কোন সময়ে? আবার ছেলেদের দেখো দাড়ি মোজ গজায়। কোন সময়ে? বয়ঃসন্ধিকালেই গজায় বেশি। বুঝছো? ব্যাপারটা হচ্ছে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এটা কি পরিবর্তন? শারীরিক। অর্থাৎ যেটা বাইরে থেকে দেখে বোঝা যায়, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায়। এবার ব্যাপারটা হচ্ছে বাকি রইল মানসিক পরিবর্তন। বাকি কি রইল বলো? তো মানসিক পরিবর্তন আমরা কেমন? এটা যে পরিবর্তনটা কেউ বাইরে থেকে ওরকম দেখতে ওর মনে মনে ঘটবে। ওই যে মনে মনে রাস্তার ধারে যাকে দেখে তারই ভাল লাগে, এটা কি পরিবর্তন? মানসিক। মানে মনে মনে চেঞ্জ হচ্ছে, কিন্তু বাইরে থেকে মানুষ এটা বুঝতেছে না। আবার সে ধরো আগে খুব কথা বলতো, এখন আবার একটু চুপচাপ লজ্জাশীল হয়। এই সময় মেয়েরা এই নিজেকে সাজুগুজু করে রাখে, সুন্দর স্নো আলতা পাউডার এগুলো মাখে। হ্যাঁ, খালি এই ছেলেরাও না, অনেক মেয়েরাও মাখে, ছেলেরাও মাখে। তো এই পরিবর্তনটা দেখবা, আগে চশমা পড়তো না, পাট শার্ট ধরে একটু চশমাও পরে, বুঝছো, সানগ্লাস কিনে একটা, তারপরে ওই যে ছেঁড়া ফাড়া একটু কিনে, জিন্সের প্যান্ট। এই সময়টাতে একটু বেশি বেশি আবেগ কাজ করে, বুঝছো। তো তারপরে যখন একটু বয়স্ক হয়ে যায়, বাবার বয়সে চলে যায়, তখন আর ওইগুলো কিনতে ইচ্ছা করে না, বাংলা প্যান্ট কিনে, তখন কি কিনে? বাংলা প্যান্ট আর লুঙ্গি কিনে। এই যে এটা বয়সের কারণে হয়, বুঝছো। তো ওখানে যে পরিবর্তনটা হইলো, এই যে পরিবর্তনটা, চিন্তা চেতনায় পরিবর্তন, তারপরে কাউকে ভালো লাগা কাজ করে এই সময়টাতে, হুট কারো ভালো লাগা কাজ করবে, তোমার এটা দোষের না, সেখান থেকে বিরত থাকাটাই সবচেয়ে ভালো কাজ। সেখান থেকে বিরত থাকাটাই কি। আর যারা বিপদে পা বাড়াবে তাদের জীবনটাই ধ্বংস হয়ে যায়। ভালো যে লাগবে না এমনটা না, ভালো লাগবেই, কিন্তু নিজেকে সংযত রাখতে হবে। কি রাখতে হবে বলো? সংযত। তো এটার নামই কি? এটার নামই কি? এটা কি পরিবর্তন? মানসিক। তো এই মানসিক পরিবর্তনের একটা ক্যাটাগরি হলো আচরণিক। মানসিক পরিবর্তনের একটা পরিবর্তনের নাম কি? আচরণিক। তাহলে ওটা মূলত মানসিক পরিবর্তনের একটা কি পার্ট। সেই দিক থেকে মোট কয় প্রকার হবে বলো? 3 প্রকার। তাহলে একটা শারীরিক, আরেকটা কি মানসিক, আরেকটা কি আচরণিক। আচরণিক কেমন বুঝাই? যেমন ধরো আগে একটা ছেলে চুপচাপ থাকতো, এখন সে চাচ্ছে একটু নেতাগিরি ভাব দেখাইতে, ওই বয়সটাতে বেশি দেখায়। বুঝছো জিনিসটা? ধরো আগে বড়দের সামনে কথা বলতো না, এখন বড়দের কথায় নাক গলায়, এরকম আছে না, বা হাত ঢুকায় বড়দের কথায়। তো এগুলো কি পরিবর্তন? আচরণে। বাট এটা কিসের কারণে হলো? মানসিক পরিবর্তনের কারণে। তাহলে মানসিক পরিবর্তনের সাথে কার সম্পর্ক আছে? আচরণ। তাহলে সেই দিক থেকে আমরা পরিবর্তন মোট কয় প্রকার পাইলাম? শারীরিক, মানসিক, আচরণিক। বাট আচরণিকটা কার সাথে সম্পর্ক আছে? মানসিকের সাথে। ক্লিয়ার? তাহলে বয়ঃসন্ধিকালে এই মোট কয় ধরনের পরিবর্তন হলো? 3 ধরন। মোট মোট কয় ধরনের? তাহলে শারীরিক, মানসিক, আচরণিক। বাট এই আচরণিকটা কার মধ্যে পড়ে? ক্লিয়ার এটুকু? এবার দাঁড়াও তো দেখি একজন, তুমি দাঁড়াও। হ্যাঁ, কালো মাছ। হ্যাঁ, বলো। ধর একটা পিচ্ছি ছেলে হুট করে ওর আব্বারে বললো যে আমি কালকে তোমার সাথে মিটিং এ যাবো। ওর আব্বা একটা মাতাব্বর, ওর সাথে মিটিং এ যেতে চাচ্ছে। এটা কি পরিবর্তন? আচরণিক। গুড, বসো, তুমি দাঁড়াও। একটা ছেলের ধরো দাড়ি নাই, হুট করে ইয়া বড় চাপদারি হয়ে গেল, এটা কি পরিবর্তন? শারীরিক। ধন্যবাদ, অনেক ভালো বলছো, ধন্যবাদ। তাহলে পারবা না এগুলা কোনটা কি পরিবর্তন? আচ্ছা, তাই এগুলা কেউ লিখো না, এগুলা মনে থাকবে না এমনিতেই। আচ্ছা, আর এত পরিবর্তন হয় এই হরমোনের কারণে। কার কারণে? পুরুষের একটা হরমোন আছে, নাম কি বলো? আর মহিলাদের কয়টা হরমোন? তাহলে বয়ঃসন্ধিকালে যত শারীরিক, মানসিক, আচরণিক পরিবর্তন হয় কার কারণে হয়? এই আরো অনেকের কারণ আছে, ডিএনএ আরএনএ এগুলো ব্যাপার আছে, কিন্তু মেইনলি কার কারণে হয়? হরমোনের কারণে। মেইনলি কার কারণে হয় বলো? তাহলে পুরুষের হরমোন কয়টা? মহিলাদের নাম কি কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে দেখবা মেয়েরা একটু একটু ভীতু, মানে ভীতু না, মানে কি বলে ওটাকে, একটু চুপচাপ থাকে, তাদের কণ্ঠ চিকন হয়, তাদের চুলগুলো লম্বা লম্বা হয়। এগুলো সবকিছু কিসের কারণে? এই দুইটা হরমোন, ইস্ট্রোজেন আর কি প্রোজেস্টেরন। ক্লিয়ার এইটুকু সবাই? আচ্ছা, এখন একটা ছেলে বলতেছে, কয় ভাইয়া আমার মনে কোনোদিনই কোনো মেয়ের প্রতি কোনো ফিলিংস জাগে না, তার মানে তার ভিতরে কি কম আছে? টেস্টোস্টেরন কি আছে? অবশ্যই কম আছে, কারণ সে কি না, ফেরেশতা না। হয় মিথ্যা বলতেছে, না হয় ওর সত্যি সত্যি কি কম আছে? টেস্টোস্টেরন। তুমি ছেলে মেয়ে হইলে
তোমার মনে লাড্ডু ফুটবেই এই বয়সে, কাজেই নিজেকে এই মুহূর্তে কি রাখবা বলো, সংযত রাখবা, তাহলেই তুমি একটা ভালো মেয়ে ভালো ছেলে। আচ্ছা এবার আসো, এবার আমি লিখবো কিভাবে ছেলে মেয়ে হয় এগুলো বুঝবো একটু। হ্যাঁ দেখো একটা চিত্র আঁকাবো এখন। আচ্ছা বলো তো, একটা পড়া মুখে মুখে পড়ে ফেলি, ছেলেরা মনে রাখার দরকার নাই, মেয়েরাই পারবে। আই বল, গর্ভবতী মায়েদের গর্ভধারণের লক্ষণ কি, দু একটা লক্ষণ বলো তো। বমি বমি হয়, মাথা ঘোরায়। আমি এগুলো বেশি জানি, আমার বউর এরকম হয়েছিল বুঝছো। তাহলে বমি বমি হয়, মাথা ঘুরায়, তারপরে ঘন ঘন প্রস্রাব হয়, জানো এটা? ঘন ঘন কি হয়, শারীরিক ভাবে দুর্বল থাকে, শারীরিক ভাবে কি হয়, দুর্বল থাকে। এই সময়টাতে মা এদেরকে বেশি করে খাওয়ানো উচিত, কারণ ওর নিজেকেও বাঁচতে হবে, ওর বাচ্চাকেও বাঁচতে হবে। এই আচার খাইতে ভালো লাগে, এগুলো পরিবর্তন আসে হরমোনাল কারণেই আসে। এগুলো কি কারণে বলো, ভালোই তো জানাস তুই। কিরে বেটা বিয়ে শাদী করছ? হ্যাঁ, গর্ভধারণের লক্ষণ যদি পরীক্ষা একটা এমসিকিউ দেই পারবি? গুড। দেখ টাকা, খুব মজা করে একটা জিনিস শিখাই, দেখ এই টাকা। এই হাসাহাসি কি হলো? চিত্রটা একটু খারাপ হয়েছে, বাট এই যে চিত্রটা আমি আঁকাইছি এটা নাম হচ্ছে দেখো, এটা নাম হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান অফ ফিমেল, ইংরেজিতে বলা হয়। মাথায় ঢোকানোর দরকার নাই, তুমি যখন নার্সিং এ ভর্তি হবে তখন এগুলো শিখবা। ইন্টারনাল জেনিটাল অর্গান অফ ফিমেল, জেনিটাল মানে যৌনাঙ্গ, ইন্টারনাল মানে ভেতরের। তাহলে মায়েদের বা আমাদের মা জাতিদের একদম যৌনাঙ্গ ভেতরের দিকের যে অংশটা থাকে, এটা এই চিত্র ঢাকাইছি। খেয়াল করো, দুই পাশে দুইটা করে ডিম্বাশয় থাকে, কি থাকে রে? ডিম্বাশয় একটা না দুইটা? তাহলে কয় পাশে কয়টা ডিম্বাশয় থাকে? এবার একটু বুঝো তো, আমাদের এগুলো কিন্তু এক একটা কোষ ধারণ করে থাকে। কি ধারণ করে থাকে বলো? কোষ। ডিম্বাশয়ের ভিতরে কোষ থাকে, অনেক কোষ থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের সকল, এই চিত্রটা আপাতত এখানে এখানে থাক, আমার দু একটা কথা শুনে নাও আগে। আমাদের সকল কোষের ভিতরে, কি বলছি কথাটা, সকল কোষের ভিতরে ক্রোমোজোম আছে না? কি আছে বলো? ক্রোমোজোম জানো কয় জোড়া? এই কথাটা জানো? এই বক্স থেকে একটা প্রশ্ন থাকবে, এই ফাইনাল এক্সামে বলে দিলাম। এই চিত্রের পাশে বক্সটা আঁকাচ্ছি, চিত্রটা তুমি যদি নাও আঁকাইতে চাও রুমে গিয়ে পরে আঁকাই নিতে পারবা, তুমি শুধু কথাগুলো একটু জেনে যাও। কয় জোড়া ক্রোমোজোম আছে? ক্রোমোজোম থাকে কোথায়? কোষে। ক্লিয়ার? 23 জোড়াকে আমি যদি ভেঙে বলি কয়টি, তাহলে এগুলো অপশনে খেয়াল করবা, ভুলভাল করলে পিটাবো। টি বললে কয়টি, আর জোড়া বললে, জানো না এটা? তো কয় জোড়া ক্রোমোজোম, কয়টি ক্রোমোজোম? এগুলোর মধ্যে মানে মনোযোগ দিয়ে শোনো, এগুলোর মধ্যে 22 জোড়া, 22 জোড়াকে বলা হয় অটোজোম। 22 জোড়াকে কি বলে? 22 জোড়া মানে কয়টি? পারবা না? তাহলে পরীক্ষায় টি টি আসছে না জোড়া আসছে বুঝে নিবা, আগে অপশনটা ভালো করে পড়বা, আগেই কেল্লা ফতে করে দিও না। এই 23 জোড়া মানে কয়টি? 22 জোড়া মানে কয়টি? 22 জোড়া মানে 44, 44টি।
এগুলোকে বলা হয় অটোজোম। মনে রাখবা, অটোজোম আমাদের লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা পালন করে না, এগুলো আমাদের দেহের বিকাশ করে। কি করে বলো? তুমি যে ছোট থেকে বড় হচ্ছ না, এই দেহের বৃদ্ধি করার জন্য কে সাহায্য করে? অটোজোম। তাহলে অটোজোম দিয়ে আমার পড়াশোনা না, আমার পড়াশোনা বাকি যে এক জোড়া আছে না, 22 জোড়া তো চলে গেল, বাকি কয় জোড়া আছে? ওই এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। কি ক্রোমোজোম? তাহলে 23 জোড়াকে ভেঙে ভেঙে বলতেছি, 22 জোড়াকে কি বলা হয়? এটার কারণে আমাদের দেহের কি হয়? বৃদ্ধি হয়। আমাদের দেহের বৃদ্ধিতে কি করে? সাহায্য করে, কিন্তু লিঙ্গ নির্ধারণ করে না। তুমি নারী পুরুষ হইছো এর কারণে না, এই এক জোড়ার কারণে হইছো। কার কারণে? তো সেটার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে বলো, সেক্স ক্রোমোজোম কয় জোড়া? ওটা নিচে লিখো, সেক্স ক্রোমোজোম কয় জোড়া রে? আর এগুলো থাকে কোথায়? আমার মাথায়, সবার দেহে, সবার কোষে। ঠিক আছে? সেক্স ক্রোমোজোম কয় জোড়া? এক জোড়া। আর টি তে বললে কয়টি হবে? এক জোড়া সমান 2টি। তাহলে সেক্স ক্রোমোজোম কয় জোড়া? কি কি বলো? কি কি? গুড। সেক্স ক্রোমোজোম একটার নাম হলো এক্স, একটার নাম কি? এই মিলে হয় জোড়া, বুঝছো? তাহলে এক্স আর কে বলো? এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এগুলোকে কি বলা হয়? আবার বলি, আমাদের দেহে ক্রোমোজোম কয় জোড়া? কয় জোড়া অটোজোম? টি মনে রাখার দরকার নেই, টি এমনিতেই পারবা। আর সেক্স ক্রোমোজোম কয় জোড়া? সেগুলো কারা কারা? এক্স এবং এটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, এবার দেখ পড়াটা কত সহজ। ওই কথাটুকু বুঝছ সবাই? ওগুলো কার দেহে থাকে? তোর দেহে। কার দেহে? আমার দেহে, তোর দেহে, সবার দেহে। কিন্তু টাকা, চুপ করো। তাইলে আমার আব্বা, আমার মা, তারা বিয়ে করছিল তো, তারপরে তো আমি হইছি না? আচ্ছা, তোদের কথা মনে রাখার দরকার, আমার মনে রাখ। তাহলে দেখ, আমার মায়ের ধরে নে ডিম্বাশয়, এটা কি? দেখবি মা বললে হাসি পায় না, যদি তোদের বোঝায় তখন হাসি পাবে। ধরে নে এটা ডিম্বাশয়। তাহলে বল, আমার মায়ের এটা কি? এই ডিম্বাশয়ের ভিতরে শুরুতে সবকিছু থাকবে অর্ধেক অর্ধেক করে। আর ডিম্বাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বাণু। ডিম্বাণু কোথায় থাকে? তাহলে বলো, এই ডিম্বাশয়ের ভেতরে এগুলো কি? গুড। তাহলে বলো, ডিম্বাণুতে শুরুতে সবকিছুই অর্ধেক অর্ধেক করে থাকবে। কি থাকবে? তাহলে বলো তো, অটোজোম 22 জোড়া থাকবে, এমনিতে কয় জোড়া হয়? 44। তাহলে শুরুতে ডিম্বাণুতে কয় জোড়া থাকবে? অর্ধেক অর্ধেক করে, বলছি না? ও মানে হচ্ছে 11 জোড়া। কয় জোড়া বলো? বা হলো কতটি বলো? 22। এমনিতে অটোজোম কয় জোড়া? 22 জোড়া, তাই না? কিন্তু মায়ের শরীরে কয়টা থাকবে শুরুতে? 11 জোড়া। ক্লিয়ার? কয় অটোজোম কত থাকলো? অর্ধেক। তাহলে বলতো, সেক্স ক্রোমোজোম কয় থাকবে? অর্ধেক। এই এক জোড়ার অর্ধেক কত? একটি। তো সেটা সারা জীবনই থাকবে এক্স। তাহলে আবার বলি, এখানে গ্যাঞ্জামটা বাজবে তোমাদের, বলে দিলাম। শুরুতে মায়ের শরীরে ডিম্বাণুতে, আমি যে কোনো এক পাশ বোঝাচ্ছি, দুই পাশ বোঝানোর দরকার নেই, একটা খেয়াল করো আগে। এটা এইখানে ভিতরে কি কি আছে? ডিম্বাণু। এই ডিম্বাণুর ভিতরে কয় জোড়া শুরুতে কি থাকবে? অটোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম তো এক জোড়া থাকে, কিন্তু শুরুতে কয়টা থাকবে? একটা। জোড়া পরে হবে। জোড়া কি হবে? ওরে বেটা, বাবার ছাড়া জোড়া হতে পারবে? বাবা তো যাই নাই ওর কাছে। দেখ টাকা, তাহলে এই যে সেই এক্স, এটা কি এক জোড়া না একটি? তাহলে বল, ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোম কয় জোড়া? একটি। সেটা সারা জীবনই হবে এক্স। এবার তোমার কথার উত্তর পাইছো। ওয়াই কখনো মায়ের শরীরে থাকে না, সারা জীবনই সেক্স ক্রোমোজোম মায়ের ডিম্বাণুতে কয়টা থাকে? মায়ের তোর কথা এখন আসি নাই রে বেটা, তুই তো দুনিয়াতে আসোসই নাই এখনো, তোর মায়ের কথা বলতেছি। তাহলে বল, মায়ের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোম এক জোড়া না একটি? মাথায় ঢুকছে? সেটার নাম কি? এবার
অটোজোম কয় জোড়া? বা 22টি। সবকিছু অর্ধেক অর্ধেক হলো না? এবার দেখ, আমার বাবার শুক্রাণু ঢুকবে মায়ের শরীরে, কি ঢুকবে? এটাকে বলা হয়, এটাকে বলা হয়, এই পুরো জায়গাটার নাম হলো জরায়ু। পুরো জায়গাটার নাম কি? এটা তো না সবাই শুনছ, শব্দটা শুনোস নাই? আর এটাকে বলা হয় যোনিপথ। কি বলা হয় বল? দেখ, তো বাবার আর মায়ের মিলন হবে, তো বাবার শরীর থেকে কি যাবে? শুক্রাণু যাবে না? শুক্রাণু তো অনেকগুলো যায়, তবে এই দিকটা তোরা গেল, আর মায়ের ডিম্বাণু এগুলো ফেটে বের হয়ে যাবে, এগুলো এই দিকটা বের হবে, বের হওয়ার পর এখানে আইসা তারা মিলিত হবে। তাহলে মায়ের একটা কে আসলো? ডিম্বাণু। কে যাচ্ছে এগুলো বলো? আর বাবার শরীর থেকে কি যাচ্ছে? দুইটা যায় কি হলো এরা? এইটার নামই হলো প্রথম জীবন। তুমি যে প্রথম তৈরি হয়েছিলা সেইটা এভাবে তৈরি হয়েছিলা, আর ওটাকে বলা হয় জাইগোট। কি বলে? তাহলে বলো, বাবার বাবার শুক্রাণু আর মায়ের কি রে? দুইটা মিলে কি তৈরি হবে? ধর এখানে শুক্রাণু ঢুকে গেল দুইটা, তখন কি বাচ্চা হয়? তিনটা ঢুকলে সাধারণত কয়টা করে শুক্রাণুর সাথে কয়টা মিলে যায়? একটা। একটা শুক্রাণু আর কয়টা ডিম্বাণু? একটা। একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়, মিলনের পরেই বাচ্চা তৈরি হয়। তো প্রথম যে কোষটা তৈরি হয় এটার নাম হলো জাইগোট। নাম কি বলো? এটার নাম কি? এবার খেয়াল করো তো, বাবার কাছ থেকে তোমার কি গেছে? শুক্রাণু না? এই শুক্রাণুর ভিতরেও অটোজোম শুরুতে কয় জোড়া? অর্ধেক। কি হবে? দেখ কত সহজ, 11 জোড়া। বুঝতেছ তোরা সবাই? আর বাবার শরীরে সেক্স ক্রোমোজোম একটা থাকবে, কয়টা? সেটা হয় এক্স, না হয় এক্স, হয় এক্স। তাহলে আমরা একটাই লিখে দিলাম, মনে মনে ওয়াই লিখলাম। কি লিখলাম? দেখ, তাহলে দেখ তো, এরা যায় কি করছে? এখানে মিলন করছে না? তাহলে এটার নাম কি? জাইগোট। ঠিক আছে, পরীক্ষা আসে, আমাদের জীবনের প্রথম কোষটার নাম কি? এইভাবে তো তোমার জীবন শুরু হলো। এই জাইগোট হওয়ার আগে তুই ছিলি দুনিয়াতে? আচ্ছা দেখ, দেখ তো, এখান থেকে যদি এক্স যায় আর এখান থেকে যদি ওয়াই যায়, এরা মিলবে না? তাহলে জাইগোটের ভিতরে তাহলে সেক্স ক্রোমোজোম কয় জোড়া হয়ে যাবে? কে কে হয়ে যাবে? এক্স ওয়াই। আর এখানকার 11 জোড়া আর এখানকার 11 জোড়া মিলে কয়টা হয়ে যাবে? এবার মিল পাইলি? তাহলে মোটমাট তোর দেহে কয় জোড়া হয়ে গেল? সব ঠিকঠাক হইলো। তাহলে তোর মায়ের কাছ থেকে অর্ধেক, তোর বাবার কাছ থেকে কি, আর সব মিলে তুই কি হয়ে গেলি? পরিপূর্ণ। ক্লিয়ার? তাহলে শুরুতে বাবা মার শরীর এগুলো সবই অর্ধেক অর্ধেক করে থাকে। কি করে থাকে? তাহলে শুরুতে মায়ের ডিম্বাণুতে একটি সেক্স ক্রোমোজোম, আর বাবার শুক্রাণুতেও দুইটা মিলে কি হয়ে যাবে? জোড়া। ঠিক আছে? আর এই যে জোড়া হলো না এক্স ওয়াই, এই মায়ের কি গেছে? বাবার কি? এটা তো শুরুতে একটা করে থাকে, কিন্তু তোর শরীরে কয়টা হলো? আর এক্স ওয়াই মানে পুরুষ। এক্স ওয়াই মানে কি? এভাবে তুমি কি হইলা? পুরুষ হইলা। এই যে তোরা এভাবে কি হইছ? পুরুষ। এবার ধর, তাহলে দেখ, এক্স এক্স ওয়াই হলে কি হয়? পুরুষ। এবার দেখ, যদি তোর বাবার শরীর থেকে কি যায়? এক্স। এই বাবার শরীরে খালি ওয়াই থাকে? এবার যদি কোনোভাবে এক্স চলে যায়, তখন এখানকার এক্স আর এখানকার এক্স দুইটা মিলে কি হবে? তখন হবে এক্স এক্স। তখন সন্তান কি হবে? তাহলে ছেলে মেয়ে যে হয়, কাদেরকে দোষ দেওয়া হয়? মাকে। কিন্তু আসলে দোষ কারোরই না, এগুলো বিধাতা কর্তৃক হয়। তবে দোষ যদি দিতেই চাও, কারে দেওয়া যায়? বাবাকে। তো আসলে দোষ দেওয়া উচিত না, এগুলো বাবা তো জানে না কোনটা গেছে, তাহলে বাবারও দোষ নাই, মায়েরও দোষ নাই। আল্লাহ তাআলা যা দেয় খুশি হয় সেটাই কি মেনে নেওয়া উচিত। এক্স এক্স মানে কি? আর এক্স ওয়াই মানে? ক্লিয়ার? তাহলে ছেলে মেয়ে যে হয়, এটা কোন কার কারণে হয়? অটোজোমের কারণে, সেক্স ক্রোমোজোম? পুরো ব্যাপারটা বুঝে পেয়েছো না? কঠিন লাগছে অনেক? যারা ভালো করে বুঝছো তারা ক্লাসে গিয়ে ভিডিওটা আবার দেখে নোট করে নিবা। ক্লিয়ার? আর একটা কথা শুনো, এই টাকা, শুরুতে এগুলো অর্ধেক করেছিল না? তাই এগুলোকে বলা হয় এন। কি বলা হয়? তাহলে বাবারটাও কি? এন।
তাহলে শুক্রাণু মানে এন, ডিম্বাণু মানে কি, এই দুইটা এন মিলে কি হয়েছে এখানে জোড়া হয়েছে না, তাহলে জাইগোট মানে 2n। বল ডিম্বাণুতে, ডিম্বাণুতে ক্রোমোজোম কি সংখ্যক, এন সংখ্যক, বিজোড় মানে এগুলো অর্ধেক হয়ে যায় না, বিজোড় হয়ে যায়, বুঝছো? তো তুমি বলবা এটা কয় সংখ্যক, এন, তাহলে বাবারটা তো কি এন, দুইটা এন মিলে তুই যে তৈরি হইলি জাইগোট, জাইগোট মানে তুই, জাইগোট মানে কি তুই বা আমি, তো এই জাইগোটে কয়টা এন হয়, দুইটা, মনে থাকবে। শুক্রাণু মানে একটা এন, ডিম্বাণু মানে কয়টা এন, দুইটা এন মিলে জাইগোট মানে কয়টা এন। এর থেকে বাংলা ভাষায় আর তুই বুঝতে পারবি না, বুঝছ পুরো ব্যাখ্যা, রুমে গিয়ে আরেকবার প্রয়োজনে এই অংশটুকু দেখবি, তারপরে নোট করবি, ক্লিয়ার? ধন্যবাদ। ছুটি না দুটো এমসিকিউ লিখে নাও, ক্লাস শেষ করবো। তাহলে ছেলে মেয়ে কেন হয়, উত্তর পাইলা? শোনো, এই যে বাবা মার বৈশিষ্ট্য কে পায়, সন্তান পায় না? বাবা মার বলে না এই মেয়েটা হয়েছে পুরা ওর মায়ের মতো, বলে না? তাহলে বাবা মার বৈশিষ্ট্য কে পায়, সন্তান। এটাকে বলা হয় বংশগতি, কি বলা হয়, লেখো, বংশগতি বিদ্যার জনক, বংশগতি বিদ্যার জনক। ড লিখছি, মেন্ডেল, গ্রেগর জোহান, বা সংক্ষেপে বলা হয় মেন্ডেল। তাহলে বলো বংশগতি বিদ্যার জনককে, উনি অনেক বছর মটরশুটি নিয়ে গবেষণা করছিল, কি নিয়ে, মটরশুটি, হ্যাঁ ছোট্ট যে দানা বলি না, শস্য দানা, মটরশুটি নিয়ে গবেষণা করেছিলেন। তারপর গবেষণা করে উনি বুঝতে পারছিলেন যে আসলেও এই যে বাচ্চা কাচ্চার দেহে বাপ মায়ের বৈশিষ্ট্য কি যায়, প্রবাহিত হয়, এবং কি কারণে হয় সেগুলো খুঁজে খুঁজে ফিরে বের করছিলেন, এক কথায় তাই ওনাকে বংশগতির কি বলা হয়। চল আরেকটা কথা লেখো, আরেকটা এমসিকিউ লেখো, এটা এই জিন ডিএনএ আরএনএ, জিন ডিএনএ আরএনএ অনেকে এগুলো বুঝো না, জিন কি জিনিস, ডিএনএ কি জিনিস, আরএনএ কি অনেকে বুঝো না, তাই না? এগুলো নিয়ে আমরা 11 নম্বর লেকচারে শিখবো, কয় নম্বর লেকচারে, 11। তো আজকে শুধু শুনে রাখো, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন, দেখো এই জিন মানে আলাদিনের জিন না, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা দৈহিক বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, এগুলো কে নিয়ন্ত্রণ করে থাকে, জিন। লাস্ট একটা টপিক করে আমাদের ক্লাস শেষ হবে, লাস্ট টপিক, আর 5 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ, এই শব্দটা অনেকে শুনছো, টেস্ট টিউব বেবি, আমি শুনছো না, টেস্ট টিউব বেবি। আমরা এখন কি বলবো বলো, ব্যাপারটা বুঝি আমরা। এটা ধরে নাও কাচের একটা পাত্র, নাম হলো টেস্ট টিউব, কি বিকার না, এই বাবার কাছে কি থাকে, 2n না n, বাহ অনেক ভালো শিখছো তোমরা। মায়ের কাছে
ডিম্বাণু। তো দেখো, যে মা শারীরিক ভাবে মিলন করে সন্তান নিতে পারতেছে না, অনেকে থাকে না, দেখবা ইদানিং এগুলো সমস্যা অনেক বাড়তেছে। দেখবা কিয়ামত যত ঘনিয়ে আসবে আমাদের দৈহিক বা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা বাড়বে, বুঝছো? তো দেখো না, অনেক প্রতিবন্ধী সন্তান জন্ম হচ্ছে ইদানিং, অনেক অনেক সমস্যা হচ্ছে, আগে এগুলো ছিল না। তো ব্যাপারটা হচ্ছে আমরা যুগ যত আপডেট হচ্ছি তত আমাদের রোগ জীবাণু ছড়াচ্ছে, তত ঝামেলা হচ্ছে। তো ধরো একটা মা সে স্বাভাবিকভাবে দৈহিক মিলন করে বাচ্চা নিতে পারতেছে না, কিন্তু তার ইচ্ছা সে একটা কি নিবে, বাচ্চা নিবে। তখন একটা প্রযুক্তি আবিষ্কার হয়েছে, এটার নাম হলো টেস্ট টিউব বেবি। মানে কোনো মা যদি দৈহিক মিলনের মাধ্যমে বাচ্চা না নিতে পারে, তাহলে এই প্রযুক্তির মাধ্যমে বাচ্চা নেওয়া যায়। এই প্রযুক্তির মাধ্যমে কি নেওয়া যায়, বাচ্চা নেওয়া যায়। দেখো, তো এখানে কি করা হয়, ছোট্ট একটা কাচের পাত্র নেওয়া হয়, বুঝো, টেস্ট টিউব বেবি এই প্রযুক্তিটার নাম কি? হ্যাঁ, এই শোনো, এই মা বাবার শুক্রাণু এখানে ঢেলে দেয় এই কাচের পাত্রে, আর মায়ের ডিম্বাণু কি করলাম, ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এরা দুইজন মিলিত হবে না, এরা দুইজন মিলিত হয়ে কি তৈরি করবে, এই শুক্রাণু মিলে কি আর ডিম্বাণু মিলে কি হয়, এই দেখ তো, এই জাইগোটটা যে তৈরি হলো, 2n তৈরি হলো না, এই জাইগোট কি এখানেই বাচ্চা তৈরি হবে, বড় হবে না? তাহলে দেখ, একটা টেস্ট টিউবের ভেতরে শুক্রাণু আর ডিম্বাণুর আমি কৃত্রিম ভাবে কি ঘটাই, মিলন, কৃত্রিম ভাবে। এটা কি মায়ের গর্ভে হয়েছে? তাহলে কৃত্রিম ভাবে মিলন ঘটানোর পর কি তৈরি করা হয়, জাইগোট থেকে কিছুদিন পর ভ্রূণ তৈরি হয়। কি তৈরি হয়, মানে জাইগোটটা সবার আগে তৈরি হয়, তারপরে তৈরি হয় ভ্রূণ। কি, এই ভ্রূণটা কিছুদিন পর তৈরি হয়, বুঝছো? এই ভ্রূণটাকে পরবর্তীতে পরবর্তীতে ওই যে চিত্র আঁকাইছিলাম না একটা, মায়ের জরায়ুতে দিয়ে দেওয়া হয়, প্রতিস্থাপন করা হয়। কি করা হয়, আবার বলি, এই যে জাইগোটটার পরে কি তৈরি হয়, ভ্রূণ। এটা কোথায় তৈরি হয়, এই কাচের পাত্রে, এটার নাম কি, টেস্ট টিউব। তো এই ভ্রূণটাকে কিছুদিন পর কোথায় দেওয়া হয়, মায়ের জরায়ুতে। কারণ বাচ্চা কি কাচের পাত্রে বড় হবে, সেটাকে কোথায় দিয়ে দেয়, জরায়ু। তারপরে সেখানে বাচ্চা বড় হয়। তাহলে নিয়মটা অনেকটা স্বাভাবিক, কিন্তু প্রাকৃতিক ভাবে তাদের মিলন হয় নাই, প্রাকৃতিক ভাবে কি হয় নাই, মিলন হয়। ঠিক আছে, তাহলে কৃত্রিম ভাবে তাদের মিলন করানো হয়, তারপরে বাচ্চাটা জাস্ট মায়ের গর্ভে বড় হয়, মানে স্বামী স্ত্রীর মিলন ছাড়াই, বুঝছো? তাহলে এই প্রযুক্তিটার নাম কি, মনে থাকবে, টেস্ট টিউব বেবি প্রযুক্তি। ঠিক আছে, আর এইটা প্রথম আবিষ্কার হয় ইংল্যান্ডে। কোথায়, লেখো, এই কথাগুলো লিখে নাও। এই প্রযুক্তি সবার আগে কোথায় আবিষ্কার হয়, ইংল্যান্ডে। আর যিনি এটা আবিষ্কার করেছিলেন ওই বিজ্ঞানীর নাম হলো ডক্টর পেট্রুসি। নাম কি বলো, ওই ওই ডাক্তারের নাম কি, উনি কি আবিষ্কার করেছিলেন, টেস্ট টিউব বেবি এই প্রযুক্তিটা আবিষ্কার করেছিলেন। এটা কোন দেশে সবার আগে সফল হয়, তো প্রথম একটা টেস্ট টিউব প্রযুক্তির মাধ্যমে একটা বাচ্চা তৈরি করা হয়েছিল, একটা একটা কি বাচ্চা তৈরি হয়েছিল, মেয়ে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা তৈরি হয়েছিল কোন দেশে, ওনার নাম ছিল লুইস ব্রাউন। নাম কি, লেখো, প্রথম টেস্ট টিউব বাচ্চার নাম লুইস ব্রাউন। প্রথম টেস্ট টিউব বাচ্চার নাম কি, লুইস ব্রাউন। তাহলে বাচ্চাটার নাম কি, এটা কি এমনি এমনি হয়েছিল না এই প্রযুক্তির মাধ্যমে? তাহলে মনে রাখবা, লাস্ট কথা শেষ, এই টেস্ট টিউব বেবি এটা একটা প্রযুক্তি না, এটা একটা কি, এই প্রযুক্তিকে আরেকটা নামে ডাকা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই প্রযুক্তিকে আরেকটা নামে ডাকা যায়, সেটা নাম কি বলো, ইনভিট্রো, এই প্রযুক্তিটার আরেক নাম, এটা আরেক নাম,
ইনভিট্রো কি বলো? ইনভিট্রো ফার্টিলাইজেশন, সংক্ষেপে বলা হয় আইভিএফ। সংক্ষেপে কি বলে? ইনতে আই, ভিতে ভি, আর যে ফার্টিলাইজেশন তো না এফ, সংক্ষেপে কি বলে? বলে আরেকটু জটিল, ওটা অ্যাডভান্স টেকনোলজি আরো। তাহলে বলো এইভাবে বাচ্চা কাচ্চা নেওয়াকে সংক্ষেপে কি বলে? আইভিএফ। কি বলে? আর পুরো নাম কি? ইনভিট্রো। আলহামদুলিল্লাহ ক্লাস শেষ, এখন আমরা একটু বইটা বের করব, নোটবুক। আজকে ক্লাসটা সবাই বুঝছো? এই কঠিন লাগছে? হেই বই বের করো, 22 পৃষ্ঠা বের করো। কয় পৃষ্ঠা? 22 পৃষ্ঠার 52 আর 53 নাম্বার এমসিকিউ মেয়েরা রুমে গিয়ে পড়ে নিবা। 22 পৃষ্ঠার কয় নাম্বার এমসিকিউ? কে পড়বা? মেয়েরা চুপি চুপি করে নিবা। আর 23 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা 56 নাম্বার এমসিকিউ ছেলেরা পড়বি, এটা ছেলেদের এমসিকিউ। মেয়েরা পড়তেছে, দেখছো কি দুষ্টু দুষ্টু। বললাম না এটা ওদের বয়সের দোষ, ওর মন না চাইলেও দেখবে একবার। এই এমসিকিউ নাম্বার 2, এমসিকিউ নাম্বার 2, এই তুমি দাঁড়াও, এই যে এমসিকিউ নাম্বার 2টা একটু জোরে জোরে পড়ো। সবাই শুনো, এটা ভুল আছে, ও ঠিক করে দিবে আমাদের। দাঁড়াও, প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা কি শারীরিক পরিবর্তন? এটা ভুল না? এটা আগেই ভুল। দাঁড়াও, এবার দেখো, এটা শারীরিক না? রাইট। তারপরটা আচ্ছা দেখো, তাহলে এখানে টোটাল কয়টা রাইট? বসো, 2 আর 3 রাইট, উত্তরে দেওয়া আছে 3টাই। এই 18 নম্বর এমসিকিউ 24 পৃষ্ঠায়। দেখো বয়ঃসন্ধি কাল লেখা আছে না? ওই যে লেখা আছে না 17 লেখা আছে, দেখো 10 থেকে 17 লেখা আছে না? ওইটাকে সঠিক করে নাও, 10 থেকে 19 করে নাও। এই বলো তো কোনটি অদৃশ্য পরিবর্তন? 19 নাম্বার এমসিকিউটা বলো তো। মানসিকটা দেখা যায়? এই যে যারা ক্লাস মনোযোগ দিয়ে করবা, এগুলা পড়া না পড়লেও ভালো করবা তুমি, বুঝছো? এগুলা কিছু কিছু অযথা এমসিকিউ দেওয়া থাকে, অযথা বলতে এটা আমার তোমার দোষ না, দেওয়া থাকবে তোমার প্র্যাকটিস করার জন্য, কিন্তু তুমি ক্লাসে যা পড়ছো এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তাই ক্লাসটা মনোযোগ সহকারে পড়বা। কেউ যদি প্র্যাকটিস নাও করে আসো, আমি গ্যারান্টি সে 35 পাবা, 35। 2-1টা হয়তো এখান থেকে দেওয়া হয় একটু একটু কঠিন, কিন্তু ওগুলো আসার মতো না। তো যারা 35 পাচ্ছ 40 রেগুলার, তারা ভালো করতেছো।